ঠিক সেই সময় সাইকেলের টুংটাং শব্দ কানে ভেসে আসে। সে এক ঝটকায় উঠে বসে সেই বেঞ্চে। বাজারের অন্য মাথাটা থেকে সেই শব্দটা ভেসে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটু ভালো করে অপেক্ষা করার পরে চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পায় একটা কালো অবয়ব ভেসে আসছে রাস্তা দিয়ে। একটু কাছে আসতে সে দেখল একটা কালো চাদরে ঢাকা মানুষ সাইকেল চালিয়ে আসছে রাস্তার মাঝ দিয়ে। এত কিছুর পরেও এভাবে একজন মানুষকে দেখে রহিম তখন মনে কিছুটা সাহস পেল। সে বেঞ্চ থেকে উঠে বসে, রাস্তার মাঝে এসে দাঁড়ায়। সাইকেল চালানো সেই লোকটি তার সামনে এসে থামে। লোকটার চেহারা দেখা যাচ্ছে না। রহিম লোকটাকে বলল সে তার বন্ধুদের সাথে এসে পথ হারিয়ে ফেলেছে, এখন বাড়ি যেতে চায় কিন্তু পারছে না। লোকটা গম্ভীর গলায় বলে, আমি ওদিকেই যাব, সাইকেলের পেছনে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে সেই ঘটনাগুলোই আমরা সিলেক্ট করি, যে ঘটনাগুলো আপনি হয় শুনেছেন কোনো বন্ধুর কাছ থেকে, অথবা বন্ধুর সাথে আপনি যখন ছিলেন সেই মুহূর্তে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনাটি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। শুরুতেই জানিয়ে রাখি, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমার এবং আপনাদের সবার অনেক পছন্দের একজন স্টোরি টেলার তানভীর তুষার। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের চারপাশে কত চেনা মানুষ, কত বন্ধুদের দল, সবার সাথেই আমাদের মেলামেশা, চলাফেরা। কিন্তু 90-এর দশকে এই চলাফেরা কি আসলে এতটা সহজ ছিল? তখন পায়ে হাঁটা আর দুই একটা বাড়িতে সাইকেলই ছিল বড় ভরসার নাম। আর সেই সময়ে রাতে চলাচলের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছেন রহিম ব্যাপারী। চলুন সেই অভিজ্ঞতার স্বাদ আজ ভাগ করে নেই আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় যাওয়া যাক। রহিম ব্যাপারী যে সময়ের ঘটনা আমার সাথে শেয়ার করেন তখন সময় ছিল 1995 সালের আশেপাশের একটা শীতকাল। গ্রামে সেই সময় রাতে হাড় কাঁপানো শীত পড়ে, আর এই শীতের রাতে তখনকার সময়ে গ্রামে যুক্ত হতো যাত্রাপালা আর পালাগানের মতো বিনোদনের অনুষ্ঠান। আর তিনি ছিলেন সেই সময়ে কিশোর বয়সের মাঝামাঝি একটা অবস্থানে। এখনকার মতো এত বেশি বাড়ি তখন ছিল না গ্রামে। আশেপাশের ছোট ছোট কয়েকটা গ্রাম মিলেও 10-12 জন কিশোরের একটা দল পাওয়া যেত কিনা বলা মুশকিল। তবে তার বাড়ি থেকে কয়েকটা ধানের জমি আর 2টা পুকুর পার হয়েই ছিল তার বন্ধু রফিকুলের বাড়ি। এমনি এক শীতের বিকেলে কয়েকজন বন্ধু মিলে গ্রামের প্রায় আধা শুকনা বিলে বক ধরতে যায়। এরই মাঝে তারা এক বন্ধুর মাধ্যমে জানতে পারে তার চাচা খবর এনেছে প্রায় 5 গ্রাম পরে বড় বাজার পার করে যে একটা গ্রামে পালাগানের আসর বসেছে। সেই পালাগান রাত 8টা থেকে শুরু হয় এবং চলে মাঝরাত পর্যন্ত। উঠতি বয়সে এমন একটা সংবাদ তাদের কাছে ছিল ঈদের খুশির মতো, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ রাতেই সবাই চলে যাবে সেই পালাগান শুনতে। এরপরে সন্ধ্যার দিকে সবাই নিজেদের বাড়িতে ফিরল। ঠিক হলো যেহেতু যাবার পথেই পড়ে রহিমের বাড়ি, তাই তাকে ডেকে নিয়ে যাবে সবাই যাওয়ার সময়। তাকে আরো বলা হলো সে যেন রাতের খাওয়া শেষ করে সবার জন্য অপেক্ষা করে, আর ডাক দিলেই যেন সে বের হয়ে আসে বাড়ি থেকে। সেই সময়ে গ্রামে রাতের খাবার সবাই সাধারণত সন্ধ্যার মধ্যেই খেয়ে নিত এবং যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ত। গ্রামের বাজারেও বিশেষ কোনো কাজ ছাড়া তেমন কাউকে পাওয়া যেত না রাতে।
রাত একটু গভীর হলেই পুরো বাজার হয়ে যেত শুনশান এক শ্মশান। রহিম প্রতিদিনের মতো সন্ধ্যায় তার পরিবারের সাথে রাতের খাবার খেতে বসে, সবার সাথে পালাগান দেখতে যাওয়ার কথা বলে এবং পরিবারকে জানায়। পরিবারের সবাই প্রথমে তাকে একটু নিষেধ করলেও এক পর্যায়ে রাজি হয়ে যায়। খাওয়া শেষ করে রহিম তার ঘরে গিয়ে বন্ধুদের ডাকের জন্য অপেক্ষা করতে থাকে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো বন্ধুর দেখা পাওয়া যাচ্ছে না। এর মাঝে বিছানায় শুয়ে সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঝিমুনি এসে যায়। হঠাৎ ক্ষীণ একটা পরিচিত কণ্ঠ যেন ভেসে আসলো তার কানে। তার বাড়ির পাশের বন্ধু তাকে ডেকে বলছে, রহিম, রহিম, বাইরে আয়। বিছানা থেকে ধড়মড়িয়ে উঠে পড়ে রহিম। হয়তো শীতের অলসতায় কিছুটা ঘুমিয়েও পড়েছিল সে। গরম জামা কাপড় পরে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসে। বাইরে পূর্ণ চাঁদ থাকলেও কুয়াশার কারণে তেমন একটা দেখা যাচ্ছে না আশেপাশে। রহিম খেয়াল করে দেখল তাদের বাড়ির উঠোনের শেষ দিকে ছোট তেঁতুল গাছের নিচে একটা মানুষের অবয়বের মতো কিছু দেখা যাচ্ছে। রহিম এগিয়ে গেল সেদিকে। যেতে যেতে বলল, কিরে, এতক্ষণে আসার সময় হলো তোদের? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। এখন যে এলি, কত রাত যে হলো, এতটা পথ যে কি গান ধরা যাবে? সামনে থাকা তার বন্ধু তেমন কোনো উত্তর দিল না, শুধু বলল, ধরতে তো পারবই, শুধু জোরে জোরে আমার পেছনে পা চালা। রহিম ততক্ষণে এগিয়ে গেছে সামনের দিকে। সামনে যেতেই দেখে বন্ধু তার একা দাঁড়িয়ে আছে পেছন ফিরে। রহিম অনেকটা অবাক হয়ে তার বন্ধুকে বলে, কিরে, তুই শুধু একা কেন? বাকিরা সব কোথায়? জবাবে তার বন্ধু কিছুটা অপ্রস্তুতভাবে বলে, আরে ওরা সবাই আমাকে ডাক দিয়ে এগিয়ে গেল আর বলল তোকে নিয়ে আমি যেন তাড়াতাড়ি পা চালিয়ে আসি। আমরা কিছুটা জোরে হাঁটলেই রাস্তার মাঝামাঝি ওদের পেয়ে যাব। সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি পা চালা। এটা বলেই রহিম আর তার বন্ধু হাঁটা দিল। বাড়ির এলাকা থেকে বের হয়ে তারা যখন মাঠের মাঝে একটা ছোট মেঠো পথ ধরল, চারপাশে তখন বেশ ভালো দেখা যাচ্ছে। বাড়ির মাঝের এত এত ঘন কুয়াশা এই মাঠের মাঝে নেই। আর এতক্ষণে চাঁদের আলোতে চোখটাও বেশ সয়ে এসেছে রহিমের। কিন্তু সে কিছুতেই আজ যেন তার বন্ধুর সাথে হেঁটে পারছে না। তার বন্ধু সব সময় বেশ আস্তেই হাঁটে, কিন্তু আজ এত জোরে হাঁটছে কেন? রহিমকে মাঝে মাঝে তার বন্ধুকে ধরতে দৌড়াতে হচ্ছে। রহিম কিছুটা বিরক্ত হয়ে তার বন্ধুকে বলল, কিরে, ওরা সব আমাদের রেখে চলে গেল এভাবে? এত জোরে হাঁটছি তবুও দেখা পাওয়া যাচ্ছে না। আর তোর আজ কি হলো? এমন দৌড়াচ্ছিস কেন? কিন্তু তার বন্ধু না পেছনে ফিরছে না কিছু বলছে। সে তার আপন গতিতে যেন হেঁটেই চলেছে, আর রহিম একটু পর পর যেন তার পেছন পেছন দৌড়ে চলেছে। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পরে তারা এই পায়ে হাঁটা রাস্তার চেয়ে কিছুটা বড় রাস্তায় গিয়ে উঠল। এখানে কয়েকটা দোকান আছে, কিন্তু সেই দোকানগুলোর কাছে যেতেই দেখলো সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এক দোকানের পাশে একটা বাঁশের টং পাতা, সেখানে একটা কালো নেড়ি কুকুর শুয়ে আছে। তারা সেখানে পাশ কাটিয়ে যাওয়ার সময়ই সেই কুকুরটা মাথা তুলে একবার তাকালো, তারপর ভয়ে আর্তনাদ করে উঠল। এরপরই কুকুরটা অন্ধকারে মিলিয়ে গেল। ব্যাপারটা দেখে রহিম বেশ অবাক হয়ে গেল, কারণ এমন রাতে কুকুর অচেনা কাউকে দেখলে ঘেউ ঘেউ করে তেড়ে আসে, কিন্তু এখানে কুকুর তাদের দেখে ভয়ে উল্টে দৌড়ে চলে গেল। বিষয়টা বেশ অস্বাভাবিক। এদিকে তারা সেই দোকানগুলো পার করে চলে এসেছে বেশ সামনের দিকে। এখন অন্য সব বন্ধুদের দেখা না পেয়ে রহিম তার বন্ধুকে বলল, কিরে, আমরা ঠিক পথে এসেছি তো? এখনো তো কারো দেখা পাচ্ছি না। তার বন্ধু একটু এগিয়ে বলে, ওরা মনে হয় অনেকটা এগিয়ে গেছে। আমাদের অন্য একটা ছোট রাস্তা ধরতে হবে, তাহলে ওদের ধরতে পারবো। এই বলে তার বন্ধু হঠাৎ সেই বড় রাস্তাটা ছেড়ে একটা ছোট ক্যানেলের পাশ দিয়ে নিচে নেমে গেল। শীতকাল হওয়ার কারণে ক্যানেলে তখন পানি ছিল না। কিছু জায়গায় অল্প পানি জমে কেমন কাদা হয়ে আছে, আর সেই সাথে যোগ হয়েছে কচুরি পানার পচা গন্ধ। রহিম এই ক্যানেলের পাশে এভাবে আসেনি, এদিকটা ভালো চেনেও না। ক্যানেলের পার বেশ সরু, একটা ছোট আঁকা বাঁকা মাটির রাস্তা, আর তার পাশে কোথাও একটু পরপর বেশ কিছু মাটি কাটা, আর সেখানে বাঁশঝাড় বা কিছু খেজুরের গাছের দেখা মেলে। এভাবে তারা কিছু দূর এগিয়ে যায়। রহিম এবার বেশ বিরক্ত হয়ে যায়। একে তো সে এই সমস্ত জায়গা চেনে না, তার উপরে তার বন্ধু এই রাতের বেলা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। এর মাঝেই রহিম এবার তার বন্ধুর উপরে রাগ করে তার দিকে দৌড়াতে শুরু করে।
ততক্ষণে সে সামনে দেখতে পায় ক্যানেলের পাশে বেশ বড় একটা গাছের অবয়ব দেখা যাচ্ছে। হঠাৎ তার বন্ধুও সামনের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে রহিম তখন গজগজ করে রাগে তার বন্ধুকে থামতে বলে এবং দৌড়ায়। তারা যখন এভাবে সামনের দিকে দৌড়ে যাচ্ছিল তখন অল্প একটু সামনে যেই রহিম ভালো করে বুঝতে পারল এটা একটা বট গাছ, আর তার ডালে গজিয়ে থাকা শিকড়গুলো নিচে নেমে এসেছে রাস্তায়। হঠাৎ রহিমের সামনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তার বন্ধু এভাবে দৌড় দিয়ে সেই বটগাছটার আড়ালে চলে গেল, আর এর মাঝে কয়েক সেকেন্ড পরেই রহিম দৌড়ে গেল সেই গাছের পেছনে। কিন্তু এবার যেন আরো বেশি অবাক হবার পালা। গাছের ওপাশে যেই সে দেখতে পায় শুধু ক্যানেলের ওপাশে ফসলের জমি থেকে আসা ঠান্ডা শিরশিরে বাতাস। গাছের পাতাগুলো কাঁপছে সেই বাতাসে, কিন্তু তার বন্ধুর চিহ্ন মাত্র নেই। অবাক হলেও রাগ হতে শুরু করলো সে। ভাবল বন্ধু তাকে ভয় দেখানোর জন্য এভাবে লুকিয়ে মজা করছে। রহিম অনেকটা রাগ হয়ে বলতে লাগলো, এমনিতে আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে, এর মাঝে এভাবে মজা করিস না। আমি সবাই ভয় পাচ্ছি না, তুই তাড়াতাড়ি আয়। কিন্তু তার সেই কথার কোনো উত্তর এলো না, বা কেউ বের হয়েও এলো না পেছন থেকে। চারপাশ তখন শুনশান নীরবতা, একদম স্তব্ধ। মনে হচ্ছে নিজের নিঃশ্বাসের শব্দ যেন নিজেই ঠিক মতো শুনতে পাচ্ছে। এবার ভয় পেতে শুরু করলো সে। না, বিষয়টাকে আর তেমন স্বাভাবিক লাগছে না। এর মাঝেই তার পায়ের নিচে কেমন যেন ভঙ্গুর কিছুর উপস্থিতি টের পেল। রহিম তখন নিচু হয়ে বসে হাত দিয়ে বুঝতে চেষ্টা করলো। যখন সে মাটিতে বসে সেই জিনিসগুলো হাত দিয়ে ভালো করে দেখল, তখন যেন ভয়ে ভেতর থেকে শূন্য হয়ে গেল রহিম, কারণ তার হাতের মুঠো ভর্তি এখন কালো কয়লার টুকরো। সেই সাথে নাকে ভেসে আসলো মাংস পোড়া একটা পটকা গন্ধ। রহিমের এবার আর বুঝতে বাকি রইল না যে সে কোথায় এসেছে। সে এখন ঠিক একটা শ্মশানের মাঝে লাশ পোড়ানোর জায়গায় দাঁড়িয়ে আছে, আর এখানে যে সদ্য লাশ পুড়িয়ে যাওয়া হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। সেই কয়লা হাতে নিয়ে তার থেকে ছড়ানো গন্ধতে রহিম টের পেল সবকিছু। এবার রহিম ভয়ে ভয়ে কাঁদো কাঁদো কণ্ঠে তার বন্ধুর নাম ধরে ডাকতে শুরু করলো, কিন্তু গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। ভয়ে কাঁপছে সে। এভাবে কিছু সময় তার বন্ধুকে ডেকেও সে কোনো সাড়া পেল না। তখন ভাবল তাহলে যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়েই বাড়ি চলে যাবে, তারপর কি হবে বাকিটা দেখা যাবে। কিন্তু সে যখন সেই পথ দিয়ে বাড়ি আসা শুরু করবে বলে ভাবছে, ঠিক তখনই বটগাছের পাশে রাস্তার কোণার ঝোপটা কেমন খসমস শব্দে নড়ে উঠল। এই শান্ত পরিবেশে একটু গা ছমছমে ভয় দিয়ে গেল তার শরীরে। রহিম একবার ভাবল এখানে হয়তো তার বন্ধু লুকিয়ে আছে। সে এবার এই মজা করার জন্য বেশ রাগ হয়ে গেল। সে ঝোপের দিকে তাকিয়ে চিৎকার করে তার বন্ধুকে ডাকলো, কিন্তু তার বন্ধুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এদিকে সেই ঝোপের নড়াচড়া কিছু সময় বন্ধ হয়ে থেকে সেখান থেকে একটা কালো বেড়াল ডাকতে শুরু করলো। এক লাফে ঠিক রাস্তার মাঝে তার সামনে এসে পড়ল। এবার যেন একটু ভয়ে পিছিয়ে গেল রহিম। এমন ভুতুরে জায়গায় এই কালো বেড়াল নিশ্চয়ই ভালো কিছু নয়। সে মনে মনে সাহস নিয়ে হাত নাড়িয়ে বেড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলো। ঠিক এর মাঝেই খেয়াল করলো বেড়ালটা কেমন যেন রাগী একটা ভাব নিয়ে তাকিয়ে আছে তার দিকে। বেড়ালের গলা দিয়ে কেমন একটা রাগান্বিত স্বর বের হচ্ছে। রহিম এবার ভয়ে এক পা দুই পা করে পিছিয়ে আসতে শুরু করে। এভাবে একটু পেছাতেই সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পেছন দিকে একদম হুড়মুড়িয়ে পড়ে গেল। তার শরীরের নিচে একটা ঠান্ডা নরম কিছুর অস্তিত্ব অনুভব করলো। মাথা ঘুরিয়ে সে কিসের ওপর পড়েছে এটা ভালো করে দেখতে যেতেই ভয়ে তার শরীরের রক্ত হিম হয়ে এলো। তার শরীরের নিচে পড়ে আছে একটা সাদা কাপড়ে ঢাকা লাশ, আর সেই লাশের শরীরের ওপরে পড়ে ঠান্ডা একটা কিছুর অনুভব পেয়েছিল সে। এক লাফে উঠে দাঁড়ায় রহিম। এবার চাঁদের আলোয় যেন স্পষ্ট দেখতে পেল নতুন বাঁশের তৈরি একটা চাটাইয়ের ওপরে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এলো। লাশটা একটু যেন নড়ে উঠল মনে হলো। লাশ ছেড়ে আরো কিছুটা পিছিয়ে এলো রহিম। কি ব্যাপার, সামনে যে কালো বেড়ালটা ছিল সেটাও তো নেই। রহিম ভয়ে ভয়ে ভাবতে লাগলো আজ তার আর নিস্তার নেই, কারণ আসার পথে কোনো লোকালয় তার চোখে পড়েনি। হয়তো এই মজা ডোবার মাঝেই মেরে ফেলবে তাকে কেউ। কি করবে এখন? এক মুহূর্তের মাঝে ভেবে নেয় সে। এরই মাঝে দূর থেকে কোথাও একটা যেন হুতুম পেঁচা ডেকে উঠল। ভয়ানক সেই সুর। এটা শুনে ভয় যেন আরো জেঁকে বসলো তার বুকে।
আবার সে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। লাশটা থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। এখনো চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে সেই বাঁশের চাটাইয়ের উপরে লাশ। ঠিক তখনও সেই আবছা আলো আধারিতে সে দেখতে পেল লাশটা যেন হঠাৎ কাফন করা অবস্থাতেই সেই চাটাইয়ের উপরে এক ঝটকায় উঠে বসল, আর সাথে সাথেই যেন সেই কালো বেড়ালটি লাশের কাফনের পাশ থেকে এক লাফে বেরিয়ে এসে দৌড় দিল তার দিকে। আর চাঁদের আলোয় বেড়ালটা যত দৌড়ে তার দিকে আসতে লাগলো, ততই যেন সে আকারে একটু একটু করে বড় হতে লাগলো। তার চোখগুলো চাঁদের আলোতেই কেমন চকচক করে উঠল। এবার তার আর কিছু ভাবার সময় নেই। পেছন ঘুরে এক দৌড় দিল সে। সামনে কি আছে এটা দেখার সময় নেই তার। শরীরে যত শক্তি আছে সব দিয়ে সে দৌড়াতে শুরু করলো সেই ক্যানালের রাস্তা ধরে। এর মাঝে খেয়াল করে পেছন থেকে তার বন্ধুর গলায় কেউ তাকে নাম ধরে ডাকছে। সেই সাথে কানে ভেসে আসছে বেড়ালের চলার শব্দ, রাগান্বিত স্বর। এভাবে কতটা সময় সে দৌড়েছে জানে না, কিন্তু এবার তার শরীর ছেড়ে দিতে শুরু করলো। সেই সময়ে সামনের চাঁদের আলোয় একটা উঁচু কিছু দেখতে পায় সে। আস্তে আস্তে সেটা একটা উঁচু বাঁধের মতো হয়ে তার সামনে আসতে থাকে। তার মনে পড়ে যায় রাস্তাটার কথা। তার বাড়ির পাশের বন্ধুটা তাকে বলেছিল এই রাস্তা ধরে গেলে সামনে বড় রাস্তা, আর বাজারে গিয়ে তার অন্য বন্ধুদের সাথে দেখা করা যাবে। রহিম এটা ভেবে আরো জোরে দৌড়াতে শুরু করলো। সে যখন ঠিক বড় রাস্তার কাছে চলে আসলো, তখন পেছনে সেই বেড়ালের শব্দটা সে আর শুনতে পায় না। এক দৌড়ে বড় রাস্তার ওপরে ওঠে সে। পেছনের দিকে তাকায়, চাঁদের আলোয় একটা ঘন কালো অন্ধকার যেন দেখা যাচ্ছে ওদিকে। এই রাস্তায় উঠে গরমের শরীর থেকে ওপরের জামাটা খুলে হাতে নেয় রহিম। একটা ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগে। এতক্ষণে যেন একটু ভালো লাগছে তার, কিন্তু সমস্যা হয়েছে অন্যখানে। সে এখন এই রাতের বেলা বড় রাস্তার ঠিক কোথায় আছে বুঝতে পারছে না, আর কোন দিকে তার বাড়ি, কোন দিকে যাবে সেটাও ভাবতে পারছে না। সে চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবে, যদি কোনো বাড়িঘর পাওয়া যায়। তবে রাত এখন কয়টা বাজে তা দেখার উপায় নেই, সাথে কোনো ঘড়িও নেই। তাই সে সামনের দিকে হাঁটতে শুরু করে। এভাবে কিছু দূর যাওয়ার পর অনেক দূর থেকে রাস্তার পাশে কিছু গাছের মতো জিনিস তার নজরে আসে, আর সেখানে একটু এগোতেই দেখে গাছের নিচে বেশ কিছু সিরিয়ালে ঘরের মতো দেখা যাচ্ছে। সে ভাবে তাহলে এটাই সেই বড় বাজার, কিন্তু এখানে সে আসেনি আগে, আর ছোট থাকতে বাবার সাথে এসেছিল বার দুয়েক, এজন্য রাস্তাটাও মনে নেই। বাজারে কোনো দোকান খোলা আছে কিনা সেটা দেখার জন্য সে এগিয়ে যায় বাজারের দিকে, কিন্তু বাজারে কোনো দোকানপাট খোলা নেই। বাজারের মাঝে এক জায়গায় কয়েকটা কুকুর শুধু চটলা বেঁধে শুয়ে আছে। আস্তে আস্তে সে কুকুরটাকে পার করে সামনে এগিয়ে যায়। এরপরে দেখে ছোট চায়ের দোকানের মতো কিছু একটা। চুলার একটু পাশে মানুষ বসার মতো জায়গায় একটা ছনের চালা দেওয়া, আর চারপাশে খোলা। সেখানে একটা পুরনো কাঠের বেঞ্চ পাতা। সেই বেঞ্চে বসে পড়ে রহিম। এখন তার একটাই চিন্তা, এই শীতের রাতে কোথায় যাবে সে। এসব ভাবতে ভাবতেই শুয়ে পড়ে সেই বেঞ্চে। ভয় আর ক্লান্তিতে তার চোখটা লেগে এসেছিল। ঠিক সেই সময় সাইকেলের টুংটাং শব্দ কানে ভেসে আসে। সে এক ঝটকায় উঠে বসে সেই বেঞ্চে। বাজারের অন্য মাথাটা থেকে সেই শব্দটা ভেসে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটু ভালো করে অপেক্ষা করার পরে চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পায় একটা কালো অবয়ব ভেসে আসছে রাস্তা দিয়ে। একটু কাছে আসতে সে দেখল একটা কালো চাদরে ঢাকা মানুষ সাইকেল চালিয়ে আসছে রাস্তার মাঝ দিয়ে। এত কিছুর পরেও এভাবে একজন মানুষকে দেখে রহিম তখন মনে কিছুটা সাহস পেল। সে বেঞ্চ থেকে উঠে বসে, রাস্তার মাঝে এসে দাঁড়ায়। সাইকেল চালানো সেই লোকটি তার সামনে এসে থামে। লোকটার চেহারা দেখা যাচ্ছে না। রহিম লোকটাকে বলল সে তার বন্ধুদের সাথে এসে পথ হারিয়ে ফেলেছে, এখন বাড়ি যেতে চায় কিন্তু পারছে না। লোকটা গম্ভীর গলায় বলে, আমি ওদিকেই যাব, সাইকেলের পেছনে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। রহিম যেন এতক্ষণে মনের মাঝে একটু শান্তি খুঁজে পেল। সে সাইকেলের পেছনে উঠে বসল। লোকটি সাইকেল চালাতে শুরু করেছে। রহিম তাকে জিজ্ঞেস করল, আপনি কোন গ্রাম থেকে এসেছেন?
লোকটি তার কথায় কোনো পাত্তা দিল না। এর মাঝে দেখতে দেখতে রাস্তার দুই পাশের গাছগুলো একটু ঘন হয়ে আসতে লাগলো। সাইকেলের পেছনে বসে থাকা অবস্থায় রহিম যেন সেই ঘন জঙ্গলের মাঝে কালো কালো কিছু অবয়ব দেখতে শুরু করলো। সেগুলো এক ঝোপ থেকে লাফ দিয়ে আর এক ঝোপে যাচ্ছে। এগুলো দেখে প্রথমে কিছুটা ভয় পেল রহিম। সে আরো শক্ত করে বসলো সাইকেলের পেছনে। কিন্তু হঠাৎ সে নিচের দিকে খেয়াল করতেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। যেই লোকটির সাইকেলের পেছনে সে বসে আছে, সেই লোকটির সাইকেলে সে প্যাডেল করছে না। কয়েক মিনিট হয়ে যায়, কিন্তু লোকটি এখনো প্যাডেল করছে না। সে আবারও ভয় পেতে শুরু করলো। লোকটিকে কি বলবে এটাও বুঝে উঠতে পারছে না। এর মাঝেই চাঁদের আলোয় তার কাছে স্পষ্ট হতে শুরু করলো ক্যানেলের সেই জায়গাটি, যে জায়গায় এসে তারা ডোবার পাশে এই ছোট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মনের মাঝে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পাশের একটা ঝোপ থেকে হঠাৎ একটা কালো বেড়াল এক লাফে সাইকেলের সামনে এসে পড়ল। রহিম ভয়ে কাঁপতে থাকে আর সাইকেল থেকে পড়ে যাবে ভেবে টাল সামলানোর জন্য তার সামনে বসে থাকা সাইকেলের চালককে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরতেই যেন সবচেয়ে ভয়ের অনুভূতি এলো তার মনে। শক্ত করে লোকটিকে ধরার পরেই সে খেয়াল করলো তার শরীর তুলোর মতো নরম, যেন এক হাতের মাঝে এঁটে যাচ্ছে পুরো শরীর, আর তা বরফের মতো ঠান্ডা। সাথে সাথেই লোকটি সাইকেল চালানো অবস্থায় পেছনের দিকে তাকালো। এবার তার মুখে কালো চাদর নেই। রহিম স্পষ্ট দেখতে পেল বিভৎস চেহারার এক লোক বসে আছে তার সামনে। ভয়ে তার সবকিছু এলোমেলো হয়ে গেল। শুধু একটা গরম আভা যেন তার শরীরের ভেতর দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। এর মাঝেই তার শুধু খেয়াল হলো লোকটি তাকে সহ সাইকেল নিয়ে আবার সেই ক্যানেলের রাস্তার দিকে যাচ্ছে। কালো বেড়ালের উচ্ছ্বসিত শব্দ তখনও ভেসে আসছে। রহিম আর দেরি না করে সাইকেল থেকে এক লাফ দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। রাস্তার ধুলোয় কিছুটা গড়িয়ে গেল সে, কিন্তু তার থামার সময় নেই। উঠে দাঁড়িয়ে সে ছুটতে শুরু করলো সামনের দিকে। যেহেতু সে রাস্তার এই পর্যন্ত তার বন্ধুর সাথে এসেছে, তাই এই পথটুকু তার চেনা। তাই সে তার বাড়ির দিকে দৌড়াচ্ছে প্রাণপণে। এর মাঝেই সে লোকালয়ের কিছুটা কাছে চলে আসে। আর এক মুহূর্ত দেরি না করে সে একটা বাড়ির ভেতরে ঢুকে তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়তে শুরু করে। বাড়ি থেকে লোকজন আলো হাতে বের হয়ে আসে। রহিম তার পরিচয়, গ্রামের নাম আর এই রাতে ঘটা সবকিছু ঘটনা খুলে বলে। সবকিছু শুনে লোকগুলো তাদের বলে, শ্মশানের ওই রাস্তায় তো মানুষ একা যায় না দিনের বেলাতেও, আর তোমরা এত রাতে গেছো ওখানে। ভাগ্য ভালো যে বেঁচে ফিরে এসেছো। এরপরে রহিম সেই বাড়িতেই বাকি রাতটুকু থেকে পরদিন সকালে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে সে দেখে বাড়ির সবাই এপাড়া ওপাড়া সব জায়গায় তার খোঁজ শুরু করেছে। রহিম তখন অবাক হয়ে দেখে কাল রাতে তাকে ডেকে নিয়ে যাওয়া সেই বন্ধুও বাড়িতেই আছে আর তাকে খুঁজছে সবার সাথে। সেই সাথে অন্য বন্ধুরাও তখন বাড়িতেই। সে তখন সব কথা বাড়িতে খুলে বলে। সব শুনে তাকে ডেকে নিয়ে যাওয়া তার পাশের বাড়ির বন্ধুটি বলে, কি বলিস এসব? আমি তো তোকে ডেকে নিয়ে যাইনি, আমি তো তোকে ডাকতেই আসিনি। কাল আমরা যখন সিদ্ধান্ত নিলাম সবাই মিলে পালা গান শুনতে যাব, তারপরে আমাদের রাতে যাওয়ার কথা, সেই রাতে অন্যরা আমার বাড়িতে এসে জানালো তারা আজ যাবে না, কাল যাবে। আর আমাকে বলল আমি যেন তোকে এই কথাটা জানিয়ে দেই। আমি ভাবলাম এত রাত হয়েছে তোকে আর জানাতে না যাই। যদি তুই দেখিস আমরা কেউ তোকে ডাকছি না, তাহলে তুই এমনিতেই বুঝে যাবি যাওয়া হবে না। এই সব শুনে রহিম সহ সবাই অবাক হয়ে গেল। তাহলে সেদিন রাতে রহিমকে কে ডেকে নিয়ে গিয়েছিল? আর এতটা পথ সে কার সাথেই বা গেল? কার সাইকেলেই বা চড়ল সে? এই সব প্রশ্নের কোনো উত্তর কারো জানা নেই। পাশে থেকে শুধু একটা বৃদ্ধ লোক সবটা শুনে বলল, তোমরা বিলের মাঝে সন্ধ্যার দিকে এসব কথা বলেছ, সেই সময়ই হয়তো ওখানে থাকা কোনো খারাপ জিন তোমাদের কথা শুনে ফেলেছে আর সুযোগ পেয়ে তোমাকে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে। আমাদের গুরুজনরা সবসময় বলতো ভর সন্ধ্যাবেলায় যেখানে সেখানে আলাপ করতে নেই, সে সাথে এক ডাকে কখনো বাড়ির বাইরে আসতে নেই। এরপরে রহিমকে তার বাবা মা এলাকার একজন হুজুরের কাছে নিয়ে যান। আর তিনি তাকে কিছু পানি পড়া দেন এবং বলে দেন আর যেন একা সে রাতে কোনোদিন কোথাও না যায়। আর সন্ধ্যার পরে কেউ ডাকলে একা যেন বাড়ির বাইরে না যায়। অনেকগুলো না জানা রহস্যময় প্রশ্নের জন্ম দিয়ে এই ঘটনা আমাকে যিনি শেয়ার করেছেন তিনি এখানেই শেষ করেন।
এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এটা বলেই তানভীর তুষার তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কেমন কাটলো ভয়ের রাজ্য অচিনপুরে আজকের সময়টা, বা কেমন কাটছে সেটা লিখবেন কমেন্ট সেকশনে। অবশ্যই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে। আর সেটি হচ্ছে, এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। কারণ এয়ারটেল দিচ্ছে 4 GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক, স্ন্যাপচ্যাট, লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? আমি ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার। আপনার সকল ঘটনাই আমি নিয়মিত শুনি, কিন্তু যখন আপনার মুখে কোনো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত কোনো ঘটনা শুনি, তখন কেন যেন কিছুটা হলেও সেখানে আমি থেমে যাই। কারণ এমন কিছু অভিশপ্ত তিক্ত অভিজ্ঞতা আমার সাথেও হয়েছে। এর আগে অনেকবার মনস্থির করেছিলাম আমার এই অভিশপ্ত তিক্ত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব, কিন্তু পরিস্থিতি এবং সময় মিলিয়ে সেটার আপনাকে পাঠিয়ে উঠতে পারিনি। সত্যি বলতে পাঠানোর সাহস হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে আমার এই তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আজ লিখতে বসলাম। আমরা মানুষ জাতি, সৃষ্টির সেরা জীব, কিন্তু তবুও সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কাজ আমরা মানুষরাই করে থাকি। মুসলিম হয়েও যারা এই ব্ল্যাক ম্যাজিক করে বা ব্ল্যাক ম্যাজিক করে এমন তান্ত্রিকের শরণাপন্ন হয়, আমি তাদের মানুষ বলেই মনে করি না। এদের মনুষ্যত্ব বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমার নাম ফরহাদ রহমান। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আপাতত চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে MSc করছি। পাশাপাশি একটা জব করি কনসালটেন্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। আমার জন্ম চট্টগ্রামে এবং চট্টগ্রামেই বড় হওয়া, তবে গ্রামের বাড়ি বরিশালে। ঘটনাটি ঘটে আমার সাথে 2016 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাই ইউনিভার্সিটিতে পড়তো এবং ছোট বোন ক্লাস 5-এ পড়তো। নিজের কথা বলতে গেলে আমি ছোটবেলা থেকেই যথেষ্ট শান্ত স্বভাবের মানুষ, কিন্তু যখন একবার রেগে যেতাম আমাকে আমার বাবাও তখন থামাতে পারত না। তাছাড়া ছোটবেলা থেকেই কোনো অন্যায় দেখতে পারতাম না। আমার সাথে হোক বা অন্য কারো সাথে হোক, সেই অন্যায়ের প্রতিবাদ আমি সব সময় করতাম। যাই হোক, 2016 সালের ডিসেম্বরের দিকের ঘটনা। চারিদিকে শীতের আগমন তখন। এরকমই এক তীব্র শীতের দিনের ঘটনা। বেশি ঠান্ডা পড়ার জন্য রাতে পড়াশোনা শেষ করে একটু তাড়াতাড়ি রাত 11টার আগেই আমি আমার বিছানায় শুয়ে পড়ি। আমি আমার বড় ভাইয়ের সাথে এক বিছানায় ঘুমাই, কিন্তু ইউনিভার্সিটির প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে হবে বলে আমার বড় ভাই সেদিন অনেক রাত জেগে কম্পিউটারে কাজ করছিল। আমাদের শোয়ার রুম আর কম্পিউটারের রুম আলাদাই ছিল, কিন্তু 2টা রুম পাশাপাশি হওয়ায় কম্পিউটারের রুমে লাইট জ্বালানো থাকলে আমাদের শোয়ার রুমে আলো এসে কিছুটা আলোকিত হয়ে যায়। বলে রাখা ভালো, আমি সবসময়ই খাটের ভেতরের দিকে, মানে দেয়ালের পাশে ঘুমাতাম।
আমি সেদিন শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ কেন যেন রাত 12:30টায় আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই যা দেখলাম সেটা দেখার জন্য আমি তখন বিন্দুমাত্র মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা মাথা দেয়ালের ভেতর থেকে আস্তে আস্তে বের হচ্ছে, কিন্তু মাথাটা বিকৃত টাইপের ছিল। মাথায় কোনো চুল নেই, সারা মুখ জুড়ে তার বিভিন্ন ক্ষততে ভরা, আর সেই ক্ষত জুড়ে রক্ত। বিভিন্ন বড় বড় পোকাতে ভরে আছে ক্ষতগুলো। চোখগুলোতে কোনো মনি নেই। আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে সে। আমার মাথা থেকে তার মাথা মাত্র 10-12 ইঞ্চির ব্যবধানে ছিল, তাই হঠাৎ তেমন বিকৃত হাসি সহ্য করতে না পেরে সাথে সাথে আমি চিৎকার দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই। সাথে সাথে আমার বড় ভাই আমার চিৎকার শুনে কম্পিউটার রুম থেকে দৌড়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি এতটাই ভয় পেয়েছি, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। তবুও বড় ভাইয়ের বারবার জিজ্ঞেস করাতে আমি কিছুক্ষণ পর তাকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে সে উল্টো আমাকে বকা দিয়ে বলে, এগুলো মনের ভুল। সারাদিন হরর মুভি দেখিস, এখন এরকম স্বপ্ন দেখছিস। বড় ভাইয়ের কথা শুনে আমিও ভাবলাম হয়তো আমার মনের ভুল, তাই আর কিছু না বলে দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে সেই রাতে ঘুমিয়ে যাই। এরপর 2 দিন আমার সাথে কিছুই ঘটেনি, কিন্তু কে জানতো 3য় দিন আমার জন্য কি অপেক্ষা করছে। সেদিন রাতেও যথারীতি রাতের খাবার শেষ করে কিছুক্ষণ আম্মু আর বোনের সাথে টিভি দেখি। তারপর রাত 11টা বাজে আমার রুমে ঘুমাতে চলে যাই। আমার ভাইও সেদিন সেই সময়ে আমার সাথে ঘুমাতে চলে আসে। আমি আর ভাই একসাথেই শুয়ে পড়ি। তবে ওই দিনের সেই ঘটনার পর থেকে কেন যেন আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তাই ভাইকে বললাম কম্পিউটার রুমের লাইটটা যেন জ্বালিয়ে রাখে, যাতে করে কিছুটা হলেও আলো আমাদের রুমে আসে। ভাইও আমার বলাতে আর বাড়াবাড়ি না করে কম্পিউটার রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। সেই হালকা আলোতেই আমি আর ভাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত 2:30টা বাজে কেন যেন প্রচন্ড গরমে আমার ঘুম ভেঙে যায়। এরপর আমার সাথে যা ঘটে সেটা মনে করলে এখনো আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ চোখ মেলি আমি, কিন্তু চোখ মেলে বুঝতে পারলাম আমি একদম সোজা হয়ে শুয়ে আছি এবং আমার সারা শরীর অবশ হয়ে আছে। শত চেষ্টার পরও হাত পা কিছুতেই নাড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমাকে শক্ত করে কোনো দড়ি দিয়ে মুড়িয়ে বেঁধে রেখেছে। এই শীতের সময় এত ঠান্ডার মধ্যেও আমার অসহ্য গরম লাগছিল, যেন মনে হচ্ছিল কেউ আমার চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমি সেই আগুনের মধ্যেই শুয়ে আছি। এতটা গরম সহ্য হচ্ছিল না। হঠাৎ আমার চোখ আমার রুমের বন্ধ ফ্যানের দিকে যায়। যা দেখলাম সেখানে আমার চোখ আটকে গেল। দেখলাম একটা কালো ছায়া অনবরত আমার ফ্যানের চারিদিকে ঘোরাঘুরি করছে। কালো ছায়াটা কয়েক মিনিট ঘোরাঘুরি করার পর হুট করে এসে আমার পাশে শুয়ে থাকা আমার বড় ভাইয়ের শরীরের ওপর পড়ল। সাথে সাথে আমার বড় ভাই শোয়া থেকে উঠে বসে এবং আমার দিকে মুখ ফিরিয়ে তাকায়। যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এটা কি? এটা তো আমার বড় ভাই না। শরীরটা ঠিকই বড় ভাইয়ের মতো, কিন্তু তার মাথাটা সেখানে নেই। সেখানে আছে ওই দিনের দেয়াল থেকে বের হওয়া সেই মাথাটা। মাথাটা ঘুরিয়ে বসা অবস্থাতেই আমার দিকে রক্তবর্ণ চোখে তাকায় আর বিচ্ছিরিভাবে হেসে ওঠে। বিশ্বাস করেন, এই পরিস্থিতিতে আমি কি করব, কি করা উচিত বুঝতে পারছিলাম না। শত চেষ্টা করেও কোনো দোয়া দুরুদি আমি মনে করতে পারছিলাম না। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আজকের রাতটাই আমার জন্য শেষ রাত। সকালের আলো আমি আর দেখতে পাবো না। কিন্তু তখনই আমার মনে পড়ল আমার এক হুজুরের কথা, যার কাছে আমি আরবি পড়তাম। তিনিই একদিন আমাকে বলেছিলেন, কখনো যদি এরকম খারাপ কিছুর সম্মুখীন হও, তাহলে ভয় না পেয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, দোয়া দরুদ পড়ো, শরীরের সকল শক্তি দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করো। হঠাৎ হুজুরের এমন কথা মনে করে আমিও ঠিক করে নিলাম, যাই হোক না কেন এর কাছে আমি নিজেকে কোনোভাবেই সমর্পণ করব না। নিজের শরীরের শেষ শক্তি দিয়ে হলেও আমি প্রতিহত করব, হয় মরব নয় মারব। সেই চিন্তা থেকেই মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমার সহায় হন। এই বলে আমার শরীরের সকল শক্তি প্রয়োগ করলাম। সাথে সাথে আমার শরীরের অবশ ভাবটা কেটে গেল
আমিও উঠে বসলাম। আমার উঠে বসা দেখে সেই অবয়বটি রাগান্বিত অবস্থাতে আমার দিকে তাকিয়ে মাথাটা এগিয়ে এনেছিল, যেন আমাকে ছিবড়ে খাবে। হঠাৎ এত শক্তি আর সাহস আমার মধ্যে কোথা থেকে এলো আমি নিজেও জানি না। আমি কিছু না ভেবেই সেই অশরীরীর গলা টিপে ধরি এবং উল্টো ঘুরিয়ে তার মাথা বিছানার সাথে চেপে ধরে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে থাকি এবং আমার সাথে সেই অশরীরী ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। আমার চিৎকার শুনে আব্বু, আম্মু, আমার বোন সবার ঘুম ভেঙে যায়। আমার বোন যেহেতু ছোট ছিল তাই সেও আম্মুকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করে। আব্বু এক দৌড়ে আমার রুমে আসে। আমার আব্বু একজন আল্লাহ ভক্ত মানুষ, যে মসজিদে গিয়েই জামায়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তিনি যথেষ্ট সাহসী একজন ব্যক্তি। তিনি জিন ভূত এসবে একদমই ভয় পান না। কিন্তু তবুও আব্বু সেদিন আমার রুমে ঢোকার সাথে সাথেই তার শরীরের লোম যেন দাঁড়িয়ে গিয়েছিল। ওনার কেন যেন মনে হচ্ছিল এই রুমে খারাপ কিছু আছে। আব্বু কি করবে সেটা উনি নিজেও ভেবে পাচ্ছিলেন না। হঠাৎ আম্মুর ডাকে ওনার হুঁশ ফেরে। আম্মু ওনাকে ডাক দিয়ে বলছেন, রুমের লাইট জ্বালাও তাড়াতাড়ি। আব্বু ওর সাথে সাথে রুমের লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর সাথে সাথেই আমি ভাইকে ছেড়ে দেই। আমার ভাই বিছানা থেকে গিয়ে আব্বুর পেছনে দাঁড়ায়। দেখে এত তীব্র শীতেও আমার সারা শরীর এমনভাবে ঘামে ভিজে গিয়েছে যেন মনে হচ্ছে আমি মাত্রই গোসল করে এসেছি। আব্বু তখন আমার পাশে এসে মাথায় হাত বুলাতে বুলাতে আমাকে জিজ্ঞাসা করল, বাবা, কি হয়েছে তোমার? চিৎকার করছিলে কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছি কথা বলার, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজই বের করতে পারিনি। ওই অবস্থাতেই আমি কান্না শুরু করে দেই। আব্বু পানি এনে আমাকে খাওয়ায়। এরপর কিছুটা স্বাভাবিক হবার পর আমি সেই শুরুর দিন থেকে আজ অবধি যা যা ঘটেছে সব খুলে বলি। ঘটনাগুলো শুনে আব্বু আমার বড় ভাইকে কিছুক্ষণ বকা দিল। বলল, এত কিছু হয়ে গেল, সেদিনই কেন জানালি না? এরপর বড় ভাই বলল আমার সাথে আর ঘুমাবে না সে। তাই বাকি রাতটা বড় ভাই আম্মুর সাথে শুয়েছে এবং আব্বু আমার সাথে আমার রুমে শুয়েছিল। কিন্তু এত কিছুর পর আমার ঘুম আসছিল না। আমি শুয়ে শুয়ে কান্না করছিলাম আর কিছুক্ষণ আগে আমার সাথে কি ঘটে গিয়েছে সেটাই চিন্তা করছিলাম। কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছিলাম না। আব্বুও ঘুমায়নি। বাকিটা রাত আমার মাথায় হাত বুলিয়ে গিয়েছে, বিভিন্ন দোয়া দুরুদ পড়ে আমাকে ফুঁ দিয়েছে। এভাবে শুয়ে থাকতে থাকতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। তখনই মসজিদের মাইকে ফজরের আজান শুরু হয় এবং তখনই আমার মনে হয় কেউ আমার মাথার মধ্যে ধারালো মোটা সুই টাইপের কিছু দিয়ে অনবরত আমাকে আঘাত করে যাচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে আমি মাথা ধরে জোরে জোরে চিৎকার করতে থাকি। এতটাই অসহ্য ব্যথা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এখনই বোধহয় আমি মারা যাব। চোখ একদম লাল হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন এখনই চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। আব্বুর সারা শরীরে আবারও প্রবল একটা ঝাঁকুনি অনুভব হয় এবং সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু তবুও আব্বু আমার এমন অবস্থা দেখে আবারও দোয়া পড়তে থাকেন, শরীরে ফুঁ দিতে থাকেন। আম্মু আমার চিৎকার শুনে বোনকে ভাইয়ের কাছে রেখে আমার রুমে চলে আসে। এভাবে আজান শেষ হয় আর আমার ব্যথা কমে। আমিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আব্বু আম্মু তখন কিছুটা আন্দাজ করতে পারে যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা স্বাভাবিক কিছু নয়। তাই সকাল হওয়ার সাথে সাথেই আম্মু আর অপেক্ষা না করে আমাকে আমাদের পূর্ব পরিচিত একজনের কাছে নিয়ে যায়। তার নিজের কোনো বোন না থাকার জন্য আম্মুকে সে বোন বলে ডাকত এবং নিজের বোনের চোখেই দেখত। সেই সুবাদেই আমি তাকে মামা বলতাম। তিনি এমন কোনো কবিরাজি জানতেন না, তবে আমরা জানতাম তার সাথে জিন আছে। তার মাধ্যমেই মাঝে মধ্যে টুকটাক কবিরাজি করতেন। এত সকালে আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমার বোনের? এত সকালে ভাগ্নেকে নিয়ে এই গরিবের বাসায়? আম্মু তখন রাতে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলল। তিনি বললেন, আচ্ছা, আমি আগে ভাড়ে বসে আমার জিনকে আহ্বান করি। যদিও তার সাথী জিন নাকি দিনের বেলার ডাকে সাড়া দেয় না, তবুও তিনি আপ্রাণ চেষ্টা করবেন নিজের মধ্যে আনার জন্য। সে যখন আসবে সব বোঝা যাবে এবং তাকে যেন আমরা সালাম দেই, সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করি। এই কথা বলে তিনি অজু করে শরীরে কিছুটা আতর মেখে নেন। এরপর একটা কোরআন শরীফ তার সামনে রাখেন, এক গ্লাস পানি পান করে নেন। রুমের এক কোণায় কয়েকটা আগরবাতি জ্বালান, সাথে সাদা
সাদা দানার একটা তসবি নেন। সারা রুম তখন আগরবাতি আর আতরের ঘ্রাণে ভরা। তিনি ওনার খাটের ওপর আমার দিকে মুখ করে বসেন এবং আমাকে ওনার সামনে গোল বৃত্ত করে সেই বৃত্তের মাঝে একটা ছোট প্লাস্টিকের টুলে বসান। বৃত্ত থেকে কিছুটা দূরে আমার আম্মু আর কবিরাজের স্ত্রী বসে আছেন। এরপর কবিরাজ মামা ওনার তসবি হাতে নিয়ে কিছু দোয়া দুরুদ পড়তে শুরু করেন। প্রায় দোয়া দুরুদ পড়ার পর অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মাথায় সেই জিন ওনার মধ্যে প্রবেশ করে এবং মাথা নিচু করে থাকেন। তিনি প্রবেশ করার সাথে সাথেই আমাদের ভারী কণ্ঠে বলে ওঠেন, আসসালামু আলাইকুম। যখনই সে সালাম দেয় তখনই কোনো শক্তি যেন আমাকে সেই বসার টুল থেকে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে সেই গোল বৃত্তের মধ্যে শুইয়ে দেয় এবং আমার মনে হচ্ছিল কেউ একজন আমার বুকের ওপরে উঠে বসেছে এবং প্রচণ্ড ধারালো কিছু দিয়ে আমার বুক চিরে কলিজা বের করার চেষ্টা করছেন। এমন অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে না পেরে শুধু চিৎকার করে যাচ্ছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার চিৎকার সহ্য করতে না পেরে আম্মু দৌড়ে আমার কাছে আসেন। তখনই কবিরাজ মামার মধ্যে থাকা সেই জিন আম্মুকে আমার কাছে যেতে মানা করে এবং সামনে থাকা গ্লাসের পানি হাতে নিয়ে আমার দিকে ছুঁড়ে মারতে থাকে আর বলতে থাকে, যা যা দূরে যা, যেখান থেকে আসছিস সেইখানে ফিরে যা। এই বলার সাথে সাথেই আমার শরীরের ওপর থেকে সেই অশরীরই নেমে যায়। এমন অসহ্য যন্ত্রণা কমার জন্য আমি যেন নতুনভাবে বাঁচার একটু আশা নতুন করে খুঁজে পাই। তখন কবিরাজ মামার মধ্যে থাকা সেই জিনের ইশারায় আম্মু সেই গোল বৃত্তের মধ্যে প্রবেশ করেন এবং আমাকে শোয়া থেকে তুলে কান্নারত অবস্থায় জড়িয়ে ধরেন। তখন কবিরাজ মামার মধ্যে থাকা সেই জিনটি আমার আম্মুকে উদ্দেশ্য করে বলেন, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে এবং এই কালো জাদুটি করেছে আপনার বাবার আপন চাচা আর চাচাতো ভাইরা মিলে। আপনার ছেলেকে শ্মশান ঘাটের পিশাচ দিয়ে বান মারা হয়েছে। এমন ভাবে বানটা মেরেছে যেন সেই শ্মশান ঘাটের জিন সব সময় আপনার ছেলেকে ভয় দেখায়। ভয় দেখাতে দেখাতে আপনার ছেলের এমন অবস্থা করবে যাতে এক সময় সেই সব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে। এই কালো জাদুটি যাকে দিয়ে করিয়েছে সেও একজন মুসলিম পরিবারের সন্তান, কিন্তু 5 বছর যাবৎ সে ইন্ডিয়ার কামরূপ কামাখ্যায় এই সমস্ত কালো জাদুর চর্চা করছে। এখন সে মানুষরূপী আস্ত শয়তান। সেই শয়তান তান্ত্রিককে আপনার বাবার চাচা নিজের গুরু বলে দাবি করে। তাই তো গুরুর কথাতেই সে অমাবস্যার রাতে কিছু কালো জাদু বিদ্যার মন্ত্র পড়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেছে। এমনটা যারা করে তাদের কাউকে খুব একটা তাবিজ করে কেউ নিজের বশে আনতে পারে না। তখনই আমার এই বছরের কুরবানির একটা দিনের কথা মনে পড়ে গেল। আসলে শুরু থেকে না বললে আপনারা কেউ বুঝবেন না, তাই একটু শুরুর ঘটনা বলি। আমার নানার বাবার 6 ভাই বোন ছিলেন, 4 ভাই 2 বোন। আমার নানার বাবা সবার বড়। নানা ওনার সময়ে এসএসসি পাশ করেছিলেন। এসএসসি পাশ করার পর ওনার আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যের করুণ পরিহাস সেটা আর হয়ে ওঠেনি। নানার বাবা কোনো এক দুরারোগ্য রোগে মারা যান। নানা নিজেরা 2 ভাই 3 বোন এবং সবার বড় আমার নানা নিজেই। তাই তো আরো পড়াশোনা করার চিন্তা মাটি চাপা দিয়ে তিনি পরিবারের হাল ধরতে বাবার ভাগের জমির চাষাবাদ শুরু করেন। তখনও নানা তার সকল চাচার সাথে যৌথ পরিবারে ছিলেন। এর 1 বছর পর নানুর সাথে তার বিয়ে হয়। আমার নানুর পরিবার তখনকার সময়ে অনেক নামি দামি একটা পরিবার ছিল। তাই নানুর বিয়ের সময় ওনার দাদা এবং নানা মিলে ওনাকে প্রায় 40 ভরি স্বর্ণ এবং রূপার গহনা দিয়েছিল। যদিও বা তখন পানির দামে এমন স্বর্ণ আর রূপার গহনা পাওয়া যেত, তাই সেগুলোর কেউ কদর করত না। যাই হোক, নানার বিয়ের 4 মাসের মাথায় নানার চাচারা নানাকে তাদের যৌথ পরিবার থেকে আলাদা করে দেয় এবং এটা বলে পরিবারে তাদের সদস্য সংখ্যা অনেক বেশি। তিনি চাষাবাদ করে যা আয় করেন সেটা দিয়ে বউ, মা, ভাই বোনের 3 বেলা খাওয়া তো দূরের কথা, 1 বেলা খাওয়াই জুটবে কিনা সন্দেহ আছে। তখন নানা আর উপায় না পেয়ে নিজের বাবার জায়গায় তার সামর্থ্য অনুযায়ী ছোট একটা ঘর তুলে নানু আর তার মা, ভাই বোনদের নিয়ে থাকা শুরু করে। খেয়ে না খেয়ে কোনোভাবেই দিন চলে যাচ্ছিল। আমার নানু বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও নানার সংসারে এসে তাকে অভাবের সম্মুখীন হতে হয়।
তবুও নানার এই অসময়ে তার পাশে ঢাল হয়ে আমার নানুই দাঁড়ান। বিয়েতে দেয়া তার 40 ভরি সোনা এবং রূপার গহনা সবকিছুই তিনি তখন বিক্রি করে দেন এবং যে টাকা পয়সা পান সেগুলো দিয়ে 2টা গরু এবং নানাকে একটি মুদিখানার দোকান করে দেন। সেখানে আবার চাও বিক্রি করতেন নানা। নানু রাত হলে না ঘুমিয়ে বসে বসে মুড়ি ভাজতেন, আর নানা রাতে খালে বিলে নদীতে যেখানে যা পারতেন মাছ ধরতে যেতেন এবং খুব ভোরেই সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যেতেন। নানুর রাত জেগে মুড়ি ভাজাগুলো সেই মুদি দোকানে বিক্রি করতেন এবং সাথে চা বিক্রি হতো। সাথে চাষাবাদটাও চালিয়ে যাচ্ছিলেন। এভাবে 2 বছরের কঠোর পরিশ্রমের ফলে নানা অনেকটাই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন। নিজের 3 বোনকে অনেক ভালো পরিবারে বিয়ে দেন। এর মধ্যে নানুর কোল জুড়ে আমার আম্মু আসে। বাবার অভাব নাকি চাচারা কখনোই বুঝতে দেননি, কিন্তু নানার এমন দিনে দিনে উন্নতি হওয়া কেন যেন নানার আপন চাচাদের আর সহ্য হচ্ছিল না। কারণ তারা ভেবেছিলেন যৌথ পরিবার থেকে আলাদা করে দেওয়ার জন্য হয়তোবা নানা না খেতে পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। কিন্তু যখন তারা দেখল তাদের চাইতেও নানার আর্থিক অবস্থা অনেকটাই বদলে গেছে, তখন নানার বিরুদ্ধে তার ছোট ভাইয়ের কান ভারী করতে থাকলো, যাতে এক সময় নানা এবং ছোট ভাইয়ের মধ্যে অনেক বড় একটা ঝামেলার সৃষ্টি করে। নানা তখন চিন্তা করে দেখেন, যেই পরিবারের মানুষের ভালোর জন্য তিনি এত ত্যাগ স্বীকার করলেন, আজ সেই পরিবারই তাকে নিয়ে এমন কথা বলছে। রাগে কষ্টে বাড়ি ত্যাগ করে নানা আমার আম্মু এবং নানুকে নিয়ে চট্টগ্রামে চলে আসেন। প্রায় 35 বছর সেই গ্রামে তিনি যাননি। তখন থেকেই নানার ভাগের সকলে জমি জমা সেই চাচারাই ভোগ করতে থাকে এবং নানার ছোট ভাইকে তার চাচা তাদের কর্মচারী হিসেবেই রেখে দেয়। 35 বছর পর নানার ছোট ভাই নানার সাথে কোনোভাবে যোগাযোগ করে তার কাছে ক্ষমা চায় এবং তাকে আবারও বাড়িতে ফিরে যেতে বলে। তখন নানাও পুরনো সব কথা ভুলে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়িতে যাওয়ার পরেই বাধে বিপত্তি। না যখন তার ভাগের জমি তার চাচাদের কাছে যান, তখন তার চাচারা নানাকে বলে দেন তিনি কোনো জমিই পাবেন না, এমনকি নানাকে মেরে ফেলারও হুমকি দেন। আমার নানার সন্তান বলতে শুধু আমার আম্মু একাই, আর তার কোনো ভাই বোন নেই। এই সুযোগটাই হয়তোবা আমার নানার চাচা এবং চাচাতো ভাইরা নিয়েছে। তারা মনে করেছে এমন হুমকি দিলে সে আবারও গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। কিন্তু তখন আমার আম্মু নানার চাচাদের বলেন, আগের সময় আর বর্তমান সময়ের মধ্যে অনেক তফাৎ আছে। এখন আমার বাবা একা নন, তার সাথে আমি, আমার সন্তানরা আছে। পারলে আমার বাবার একটা চুলও বাঁকা করে দেখিয়েন। তারপর আম্মুর কথায় নানা তাদের নামে মামলা করেন। এরপর থেকেই নানার চাচাদের সাথে আমাদের সম্পর্ক সাপ আর বেজির মতোই হয়ে গিয়েছে। তারা সব সময়ই অনেকভাবে আমাদের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু সত্যের সাথে সবসময় আল্লাহর নিয়ামত থাকে, তাই তারা কখনোই আমাদের ওইভাবে বড় কোনো ক্ষতি করতে পারেনি। এখন 2016 সালের কোরবানির সময়ের ঘটনায় আসি। সে বছর কোরবানির আগে আমার নানু বাইক অ্যাক্সিডেন্ট করে। খবর শুনে আম্মু আমার বোনকে নিয়ে সাথে সাথে বাড়িতে যায়। আমার তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের এক্সাম চলছিল, তাই আমি যেতে পারিনি। এর 2 সপ্তাহ পর কোরবানি, তাই আমরা ঠিক করি এবার নানা বাড়িতেই কোরবানি করব। আমরা পরিবারের বাকি সদস্যরা কোরবানির কয়েকদিন আগেই নানার বাড়িতে চলে যাই এবং ভালোভাবেই কোরবানি দেই। কোরবানির 2 দিন পর একদিন নানা দেখে আমাদের ধানের জমিতে কে যেন গরু বেঁধে রেখেছে এবং গরু ধান খেয়েছে এবং তারই সবচাইতে বেশি ফসল নষ্ট হয়েছে। সেটা দেখে নানা অনেক চেঁচামেচি শুরু করেন। নানার চেঁচামেচি শুনে আমরাও যাই। গরুটা ছিল নানার মেঝো চাচার ছেলের। তার পরিকল্পনা ছিল আমাদের সাথে ঝামেলা করবে, তাই ইচ্ছে করেই সে তার গরু নানার জমিতে বেঁধে রাখে। নানার মেঝো ছেলে বয়সে আম্মুর চেয়ে ছোট। নানার চেঁচামেচি শুনে সেই বাড়ি থেকে তেড়ে এসে তারা নানাকে মারতে চায়, কিন্তু নানার সামনে আম্মু ঢাল হয়ে দাঁড়ায়। সে আম্মুকে জোর করে একটা ধাক্কা দেয়। আম্মু আর সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ে এবং নানার চাচাতো ভাই চিৎকার করতে করতে বলে, তোদের বাপ মেয়েকে আজ এই জমিতে পুঁতে ফেলবো। আমি আগেই বলেছিলাম আমি যথেষ্ট শান্ত স্বভাবের মানুষ, কিন্তু একবার আমার মাথায় রাগ উঠলে আর শান্ত করা যাবে না। কোনো ছেলেই তার মায়ের সাথে ঘটা এমন ঘটনা সহ্য করতে পারে না। আমারও সহ্য হয়নি। আমি সজোরে তার বুকে একটা লাথি মারি। লাথির জোর
এত বেশি ছিল সে দূরে গিয়ে ছিটকে পড়ে ধান ক্ষেতের পাশে এবং সেখানে খেজুর গাছের সাথে বাড়ি খায়। সাথে সাথে সে বাবা গো বলে চিৎকার শুরু করে। তবুও আমার রাগ কমে না। তার কাছে গিয়ে আরো কিছু লাথি ঘুষি মারি আর বলতে থাকি, তোর সাহস কি করে হয় আমার আম্মুকে ধাক্কা দেয়ার? যেই হাত দিয়ে আমার আম্মুকে তুই ধাক্কা দিয়েছিস সেই হাত আমি ভেঙে ফেলবো। নানা ছোট চাচার ছেলে আসে আমাকে মারতে। আমি এমন ভাবে তার গলা টিপে ধরি যেন আর কিছুক্ষণ হলে সে দম ফেটে মারা যাবে। আমার এমন রাগী স্বভাব দেখে অনেকটা ভয় পেয়ে যায় তারা। আম্মু আর নানা এসে আমাকে অনেক কষ্টে সামাল দেয়। তবুও তাদের সামনেই আমি নানার চাচাদের এবং চাচাতো ভাইকে থ্রেট করি। ভবিষ্যতে যদি আমার নানা আর আমার আম্মুর দিকে চোখ তুলেও তাকাস তাহলে আমি খুন করব তোদের। এতে যদি আমার জেল ফাঁসি হয় সমস্যা নেই, আগে তোদের সবাইকে মারবো, তারপর নিজে মরবো। তোদের মতো জুলুমকারীদের নিজের হাতে খুন করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। সেই ক্ষোভ থেকেই আমার ওপর কালো জাদু করে, আমাকে বান মারে। এরপর কবিরাজ মামার মধ্যে থাকা জিনের কাছে আম্মু কান্না করতে করতে জিজ্ঞেস করল, এখন কি করব? কিভাবে এই কালো জাদু আর এই বান কাটবে? তিনি বললেন, আপনার ছেলেকে 7 পুকুরের পানি দিয়ে গোসল করাতে হবে, কিন্তু পুকুরগুলো এমন হতে হবে যেন সেগুলো মাদ্রাসা এবং মসজিদের পুকুর হয়। যেই পুকুরের পানি মানুষ সবসময় অজুর কাজে ব্যবহার করে, এমন 7টি পুকুরের পানি সংগ্রহ করতে হবে। এরপর নদীর জোয়ার ভাটার পানি লাগবে এবং জমজম কূপের পানি লাগবে। আপনার ছেলেকে এমন জায়গায় গোসল করাতে হবে যেন সেই স্থানে 7 দিন কেউ না যেতে পারে। এমনকি যেই পোশাক পরে সে গোসল করবে সেটা যেন সেখানেই ফেলে রেখে চলে আসে এবং গোসলের সময় একদমই পেছনে ফেরা যাবে না। আপনাদের বাসাও বন্ধ করতে হবে যেন ভবিষ্যতে এমন অপবিত্র কোনো কিছু বাসায় প্রবেশ করতে না পারে এবং আপনার ছেলেকে, আপনার পরিবারের সকলকে শরীর বন্ধ করতে হবে। ভবিষ্যতে কেউ যেন আপনাদের আর আক্রমণ করতে না পারে, কোনো জাদুর প্রভাব যেন না খাটে। গোসল শেষ করে আপনার ছেলেকে রুমে এসে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং জায়নামাজে বসেই সেই শরীর বন্ধ তাবিজ গলায় ডান হাতে বাঁধতে হবে এবং বাকি বান কাটাতে যা যা করা দরকার সেটা আমি নিজেই করব। এরপর সে শরীর বন্ধ করার তাবিজ বানাতে যাবতীয় সরঞ্জাম যা যা লাগবে সেগুলো আম্মুকে বলে। আম্মু আব্বুকে কল দিয়ে সবকিছুই বলেন। তখন আব্বু ঠিক করেন যে আজকে রাতের মধ্যেই তিনি সবকিছু জোগাড় করবেন। আব্বু বড় ভাইকে সেই লিস্ট দেন এবং এগুলো কিনে নিয়ে এসে কবিরাজ মামার বাসায় চলে যেতে বলেন। আর আব্বু বেরিয়ে পড়েন 7টি মসজিদ, মাদ্রাসার পুকুরের পানি এবং জোয়ার ভাটার পানি সংগ্রহ করতে। সবকিছু সংগ্রহ করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। এরপর সবকিছু নিয়ে আব্বু কবিরাজ মামার কাছে যান। তিনি সাথে সাথেই তার সাথে থাকা জিনের কথা মতো কাজগুলো শুরু করেন। সবকিছু আব্বুকে ভালো করে বুঝিয়ে দেন এবং আমাকে এই পানি দিয়ে গোসল করাতে বলেন। আব্বু আম্মু ঠিক করেন আমাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসার পাশে খালি একটা মাঠ আছে, সেখানেই গোসল করাবেন আমাকে। এরপর 7 দিন কেউ সেখানে যাবে না। যেই ভাবা সেই কাজ। রাত 8টা বাজে আমরা সেখানে যাই এবং কবিরাজ মামার বলা নিয়ম অনুযায়ী আধা বালতি পানির মধ্যে 7 পুকুরের পানি, জোয়ার ভাটার পানি এবং কিছু জমজম কূপের পানি মিশিয়ে ফেলি। তারপর প্রথমে আমি অজু করি, তারপর বালতির পানি দিয়ে আমি গোসল করি। হঠাৎ করেই পেছন থেকে আমি আম্মুর কণ্ঠস্বর শুনতে পাই। আওয়াজটা আমাকে বলছে, বাবা দেখো তো এই টাকাগুলো তোমার কিনা? মানে এখানে অনেকগুলো টাকা পড়ে আছে, এতগুলো টাকা তো আমি জীবনেও দেখিনি। এমন কথা শুনে যেই না আমি পেছনে তাকাতে যাব, হঠাৎই আমার মনে পড়ল কবিরাজ মামা আমাকে বারবার বলেছিলেন পেছনে ঘোরা যাবে না। আমি প্রচন্ড ভয় পেতে শুরু করি, কিন্তু সেই আওয়াজটা আমাকে বারবারই বলছে, কি হলো? একবার পেছনে তাকিয়ে দেখো, অনেকগুলো টাকা পড়ে আছে তো, এগুলো সব তোমারই টাকা, পেছনে ঘুরে এসে নিয়ে যাও। এইসব শুনে আমার মাথা অকেজো হয়ে যায় আর আমি খেয়াল করি আমার আব্বু আম্মু একটু দূরে আমার সামনেই দাঁড়িয়ে আছে। পেছন থেকে আম্মু কিভাবে আমাকে ডাকতে পারে এটা চিন্তা করে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর যেন আওয়াজটার পেছনে না, আমার কানের কাছে যেন মুখ নিয়ে রাগী কণ্ঠে ফিসফিস করে আমাকে বলছে, কিরে পেছনে ফিরবি না? একবার ফিরে দেখ তোর জন্য কত টাকা পড়ে আছে। এই সবগুলোই তোর জন্য নিয়ে এসেছি,
আমি তখন অনেক সাহস করেই মগের পানি জোরে জোরে নিজের গায়ে ঢাললাম। এতই জোরে পানি আমি গায়ে ফেললাম, সেগুলো ছিটকে চারিদিকে পড়তে লাগলো। তখন আমার কানে একটা চিৎকারের আওয়াজ আসলো। কারো গায়ে ফুটন্ত তেল পড়লে যেমন সে চিৎকার করবে, অনেকটা সেরকম এই চিৎকার দিয়ে আওয়াজটা যেন আমার কানের কাছে অনেক দূরে চলে গেল। তাড়াতাড়ি গোসল শেষ করে আমি আমার লুঙ্গিটা সেখানে ফেলে পেছনে না তাকিয়ে একটা দৌড় দিলাম। আব্বু আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন তাদের সবকিছু খুলে বললাম। তারা বলল, কোনো আওয়াজই তো আমরা শুনিনি। এরপর আমি সেই আত্মীয়ের রুমে যাই। রুমে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। জায়নামাজে বসা অবস্থাতেই শরীর বন্ধের তাবিজটি গলায় পড়ি। তাবিজ দেওয়ার পর জায়নামাজ থেকে উঠে দাঁড়াতে যাব, তখনই প্রচন্ড জোরে কেউ যেন আমাকে ধাক্কা দেয়। আমি ছিটকে গিয়ে দেয়ালের সাথে সজোরে আঘাত পাই মাথায়। আঘাতটা এত জোরে লেগেছিল, এরপর আস্তে আস্তে আমার চোখ ঘোলাটে হতে থাকে। বুঝলাম আমি জ্ঞান হারাচ্ছি। এরপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার পাশে আব্বু আম্মু, সেই দূর সম্পর্কের আত্মীয়ের পরিবার সবাই বসে আছে। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছিল। তাদের মুখে শুনলাম, তখন আমি নামাজ আদায়ের শেষে শরীর বন্ধের তাবিজটি গলায় দেওয়ার পরই চিৎকার শুরু করি। এরপর সবাই এসে দেখে আমি চোখ উল্টে ফেলেছি। মাটিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে আমি ছটফট করছি। একটা কোরবানির গরুকে জবাই দিলে সে যেরকম করবে, আমার অবস্থা অনেকটা সেরকম। এই অবস্থা দেখে আমাকে সবাই খাটের ওপরে তোলে, কিন্তু আমার শরীর এতটাই ভারী হয়েছিল যে তারা 5 জন মিলেও আমাকে বিছানায় তুলতে হিমশিম খাচ্ছিল। এরপর অনেক কষ্ট করে সবাই মিলে আমাকে বিছানায় যখনই তুলল, তখনই আমার হাত পা ছড়াছড়ি করা আরো বেড়ে গেল এবং আমি চোখ উল্টে জোরে জোরে গোঙাতে লাগলাম। আব্বু সবাইকে বলল শান্ত করে যেন সবাই আমার হাত পা ধরে রাখে, এবং আব্বু হাত পা শক্ত করে ধরে আমার সামনেই আজান দেয়া শুরু করে। আজানের আওয়াজ শুনে আমার ছটফটানি আরো 2 গুণ বেড়ে যায়, কিন্তু আব্বু থামেননি। তিনি আজান দিয়েই যাচ্ছেন। তার আজান যখন শেষ হয়ে গিয়েছে, তখন আমার শরীর একদম নিথর হয়ে যায়। এর ঠিক 2 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ আছি। এরকম আর কোনো অভিশাপ বা তিক্ত ঘটনা আমার সাথে কখনোই ঘটেনি। আমি এই অভিশপ্ত তিক্ত অতীতের ঘটনাটি পড়তে বলছি আপনাকে। যদি পড়ে আপনাদের মনে হয় ভূত.com-এ শোনাবেন, তাহলে দয়া করে আমাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তাছাড়া আমার কাছে আরো কিছু সত্য ঘটনা আছে, মিনিমাম 10টি, যেগুলো আমার পরিবারের মানুষ এবং আত্মীয় স্বজনের সাথে ঘটেছে। আপনারা যদি চান, সেগুলো আমি কোনো না কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটা ঘটনা পড়লাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। খুবই বাস্তব ভিত্তিক একটি ঘটনা। হয়তো এরকম ঘটনা আপনাদের চারপাশেও ঘটে, আর যদি ঘটে থাকে বা আপনি জেনে থাকেন, তাহলে পাঠিয়ে দিন আমাকে। পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে, russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এখনই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Ochinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে আমাদের আজকের অচিনপুর। অচিনপুরে এবারে আমরা চলে যাব সরাসরি একটা অডিও ক্লিপে। আশা করছি ভালো লাগবে। আবারও হারিয়ে যাবেন বন্ধুর সাথে অচিনপুরে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা,
আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নানা। আসলাম নানা বলেছিলেন যে এই ঘটনার সময়টা ছিল গ্রীষ্মকালের এক রাতে। দূরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে কয়েকজন মানুষ এসে পৌঁছালেন তখন ওনাদের কাছে। ওনারা মোট 3 জন ছিলেন। ওনাদের চেহারা এবং শারীরিক অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে ওনারা চরম কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। ওনারা এসেই এক প্রকার আকুলভাবে জানালেন যে ওনাদের এখনই এই মুহূর্তে শাহ সাহেবের সাথে দেখা করতে হবে। ওনারা কোনোভাবেই আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি ছিলেন না। কিন্তু শাহ সাহেব তখন ওনার ঘরে বিশেষ কোনো জরুরি এক কাজে গভীর ধ্যানমগ্ন ছিলেন বিশেষ অতিথিদের সাথে। কিন্তু ওই 3 জন মানুষ এতটাই মরিয়া ছিলেন যে ওনারা কোনোভাবেই মানতে নারাজ। ওনারা বারবার কান্না বিজড়িত কণ্ঠে বলছিলেন, আমাদের শাহ সাহেবের সাথে দেখা করাটা খুবই জরুরি। এক মুহূর্ত দেরি হলে সব শেষ হয়ে যাবে, আমাদের মেয়েটা আর বাঁচবে না। ওনাদের এই করুণ আকুতি এবং অস্থিরতা দেখে শাহ সাহেব ভেতর থেকে সবকিছু বুঝতে পারলেন। ওনাদের মধ্যে যিনি ছিলেন সব থেকে বয়স্ক, তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হুজুর, আমাদের যুবতী মেয়ে আছে একটা, আমার আদরের মেয়ে। গত কয়েকদিন ধরে ওর উপরে ভয়ঙ্কর এক অশুভ জিনের ছায়া আছে, এক দানবীয় বালা। হুজুর, আপনি দয়া করে আমাদের সাহায্য করেন, আমাদের মেয়েটারে এই শয়তানের হাত থেকে বাঁচান, নাইলে এই ভয়ঙ্কর শয়তান তিলে তিলে আমার মেয়েটারে মাইরা ফেলাইব, আর আমার চোখের সামনে দাঁড়ায় দেখা ছাড়া কোনো কিছু করার থাকবো না। আমাদের কোনো উপায় নাই হুজুর। শাহ সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে ওনাদের কথাগুলো শুনলেন। তিনি ওনাদের একটু শান্ত হতে বললেন এবং অত্যন্ত গভীর কণ্ঠে বললেন, আপনারা আগে স্থির হন, তারপর আমাকে সব ঘটনা একেবারে খুইলা বলেন। মেয়েটার সাথে কি হয়েছে, সে এখন কই আছে, তার বর্তমান অবস্থা কি রকম, সব বলেন। মেয়েটির বাবা তখন দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, হুজুর, আমাদের মেয়েটিকে এই মুহূর্তে আমরা আমাদের নিজেদের ঘরে অত্যন্ত মজবুত মোটা দড়ি দিয়ে খাটের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি, কারণ সে এখন আর মুক্ত থাকার মতো অবস্থায় নেই। তাকে খেয়াল রাখলে সে এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 7-8 দিন আগে। সময়টা ছিল গরমের শুরু। সেই রাতে হঠাৎ করে অকাল বৃষ্টি শুরু হলো। আকাশের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাত আর ঝোড়ো বাতাসের কারণে আমরা সবাই আমাদের নিজেদের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। আমাদের মেয়েটাও আমাদের সাথেই ঘুমাচ্ছিল। রাত তখন সম্ভবত 2:30 কি 3টে। সে ঘর থেকে বের হয়ে বাহিরে নেড়ে দেওয়া কাপড় আনতে সেদিকে পা বাড়াতেই হঠাৎ আমরা বাহির থেকে একটা চিৎকার শুনতে পাই। সেই চিৎকার এতটাই ভয়াবহ ছিল এবং আর্তনাদে ভরা ছিল যে আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দেরি না করে বিছানা ছেড়ে পাগলের মতো সবাই বাইরে ছুটে যাই। বাইরে গিয়ে আমরা যে দৃশ্য দেখতে পাই তা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। আমরা দেখলাম প্রবল বৃষ্টির মাঝে উঠোনের একপাশে কাদার মধ্যে আমাদের মেয়েটা সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছে। তার শরীরটা বরফের মতো ঠান্ডা। আমরা অত্যন্ত দ্রুত গতিতে তাকে মাটি থেকে তুলে ঘরের ভেতরে নিয়ে আসি। তার মুখে বারবার ঠান্ডা পানির ঝাপটা দিতে থাকি এবং ডাকতে থাকি। উদ্দেশ্য ছিল যে কোনো মুহূর্তে তার জ্ঞান ফেরানো। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন মেয়েটির জ্ঞান ফিরল তখন তার চোখ দুটো একেবারেই স্থির। জ্ঞান ফেরার পর মুহূর্তেই সে চরম আতঙ্কে উন্মত্তের মতো চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে বারবার নিজের শরীর কুটিয়ে নিচ্ছিল আর শুধু একটা কথাই বলছিল, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে ছেড়ে দেবে না। আমরা অত্যন্ত অবাক এবং ভীত হয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, কে মেরে ফেলাইব? তুমি কার কথা বলতেছ মা? এখানে তো কেউ নাই। মেয়েটি তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে যা বলল তা শুনে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বলল, আমি যখন কাপড় আনতে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে উঠোনে নামলাম, চারদিকে খুব অন্ধকার। হঠাৎ আমার চোখের সামনে আমাদের বাসার ছাদের দিকে ওঠা সিঁড়ি। আমি স্পষ্ট দেখলাম সিঁড়ির মাঝখানে ধাপের এক অতিকায় ভয়ঙ্কর দর্শন নারী মুখ দাঁড়িয়ে আছে।
তার গায়ের রং কয়লার মতো কালো। সব থেকে ভয়ানক ছিল তার চোখ। অন্ধকারের মাঝেও তার চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছিল। তার মুখায়ব এতটাই বিভৎস ছিল, পৈশাচিকা ছিল, যে নিঃশ্বাস আটকে যাইতেছিল আমার। হঠাৎ সে ওই জ্বলন্ত চোখ নিয়ে আমার দিকে তাকাইলো, আর এক মুহূর্তের মধ্যে সিঁড়ি থেকে সিটকা আমার সামনে এসে দাঁড়াইলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সে তার লম্বা শক্ত আঙ্গুল দিয়ে আমার মাথার চুলগুলো রাগে এক মুঠা করে ধরে ফেলাইলো। এরপর মনে হইল যেন কেউ খুব ভারী কোনো লোহার রড দিয়ে আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মাটিতে পড়ে যাই। আমি সত্যি কইতেছি আব্বা, ওই নারী মূর্তি কোনো মানুষ ছিল না, ওই অত্যন্ত ভয়ঙ্কর শয়তান শক্তি ছিল। তার কথা শুনে আমরা প্রথমটায় ভেবেছিলাম ভয়ে সে দুঃস্বপ্ন দেখছে। আমরা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তাকে বিশ্বাস করানোর জন্য আমি নিজে হ্যারিকেন হাতে নিয়ে বাইরের সম্পূর্ণ উঠান, সিঁড়ির নিচ, চারপাশ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই ছিল না। আমি ফিরে এসে তাকে বললাম যে বাইরে কেউ নেই, কিন্তু সে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তার চোখের মণিগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ তার চোখের ভেতরে কাঁচা রক্ত ঢেলে দিয়েছে। অনেক কষ্টে, প্রায় জোর করেই আমরা সেই রাতটুকু ওকে ঘুম পাড়িয়ে দেই। পরদিন সকালে আমরা যখন ঘুম থেকে জাগলাম, দেখি মেয়েটা বিছানায় নেই। আমরা হন্তদন্ত হয়ে বাইরে ছুটে গেলাম। দেখলাম সে সিঁড়ির ঠিক সেই ধাপটির দিকে আঙুল তুলে পাগলের মতো কাঁপছে আর বলছে, ওই তো রাতে আসছিল, ওইটাই। আমরা সবাই চরম হতবাক হয়ে গেলাম। আমরা তাকে অনেকবার বুঝিয়ে ঘরের ভেতরে আনলাম এবং কড়া নির্দেশ দিলাম যে রাতের বেলা সে যেন কোনোভাবেই ঘরের বাইরে একা না যায়। আমরা ভাবলাম হয়তো সময় কেটে গেলে এই জিনিসটার ভয় কেটে যাবে, কিন্তু আমাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। সেই দিন থেকেই তার শরীর অত্যন্ত খারাপ হতে শুরু করলো। তার শরীরে প্রচন্ড মাত্রায় জ্বর এলো। সারাদিন সে শুধু বিছানায় শুয়ে বিলাপ করছিল আর কাঁদছিল। এরপর আমরা অনেক কষ্ট করে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেই। এই পুরোটা দিন সে এক দানা খাবার খেয়েছে কিনা সন্দেহ। এভাবে রাত যখন গভীর হলো, চারদিক তখন নিস্তব্ধ। এই মুহূর্তে হঠাৎ আমাদের ঘুম ভেঙে গেল। আমরা দেখলাম সে আবার ঘরে নেই। আমরা চরম আতঙ্কে ছিটকে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি এক হাড় হিম করা দৃশ্য। সে ওই সিঁড়ির মাঝখানের ধাপে দাঁড়িয়ে তার হাত দুটো সিঁড়ির পাশে মাটির দেয়ালে পাগলের মতো আঁচড়াচ্ছে। খচখচ খচখচ শব্দ হচ্ছে মাটির দেয়ালে, এবং একটানা যেন হাতুড়ি মারার মতো শব্দ। সে এত জোরে আর এত আক্রোশে দেয়াল খামচাচ্ছিল যে তার হাতের সবকটি নখ ভেঙে উপড়ে গিয়েছিল, আর সেই ভাঙা নখের নিচ দিয়ে গল গল করে রক্ত ঝরছিল। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ভাঙা নখ আর রক্তমাখা আঙুল দিয়ে দেয়াল থেকে মাটি খুঁড়ে খুঁড়ে বের করে দুই হাতে সেগুলো নিজের মুখে পড়ে দিচ্ছিল। তার এই অবস্থা দেখে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠল। আমরা তিনজন মিলে তাকে সেখান থেকে টেনে সরানোর চেষ্টা করলাম, কিন্তু হুজুর বিশ্বাস করুন, ওই পাতলা লিকলিকে মেয়েটার শরীরে তখন চারজন জোয়ান মানুষের থেকেও বেশি শক্তি। সে আমাদের এক ঝটকায় দূরে ছিটকে ফেলে দিল। অনেক ধস্তাধস্তি আর জোরাজোরির পর আমরা তাকে টেনে হিচড়ে ঘরের ভেতর নিয়ে আসি, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না। সে পশুর মতো গলার আওয়াজ করে আকাশ ফাটিয়ে কাটতে শুরু করলো। এরপর সে নিজের দুই হাত দিয়ে নিজের মুখমণ্ডল প্রচন্ড জোরে চড় মারতে স্টার্ট করলো। সে এতটাই জোরে নিজেকে আঘাত করছিল যে তার গাল ফেটে রক্ত বের হওয়ার জোগাড় হলো। আমরা কোনোভাবেই তাকে আটকাতেই পারছিলাম না। তখন নিরুপায় হয়ে তার মাথার কাছে বসে সমস্বরে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি আমরা। যেই না আমরা আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম, তার শারীরিক প্রতিক্রিয়া যেন আরো ভয়ঙ্কর হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাসের শব্দ এতটাই ভারী এবং কর্কশ হয়ে গেল যে মনে হচ্ছিল যেন একটা কামারশালার হাঁপড় টানা হচ্ছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, তার ওই ভারী নিঃশ্বাসের সাথে মনে হচ্ছিল যেন তার গলার ভেতর থেকে অন্য কোনো অদৃশ্য কিছু নিঃশ্বাস নিচ্ছে। আমরা ভয় পেয়েও আয়াতুল কুরসি পড়া থামাইনি। টানা পড়ার পরে এক সময় তার উপর সে অশুভ শক্তির প্রভাব কিছুটা কমতে থাকে এবং সে জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে। আজ 7 দিন হয়ে গেল হুজুর। সে প্রতি রাতে একই রকম ভয়ানক আচরণ করে। এর মধ্যে একদিন সে এমন এক কাণ্ড করেছে যা দেখে আত্মার পানি শুকিয়ে যায়। একদিন রাতে সে সবার অলক্ষ্যে
সিঁড়ির নিচে গিয়েছিল। আমরা টের পেয়ে গিয়ে দেখি সে কাঁচি দিয়ে তার মাথার সেই সুন্দর লম্বা চুলগুলো কোড়া থেকে কেটে ফেলেছে। সে নিজের মাথার সব চুল কেটে নিজেকে প্রায় ন্যাড়া করে ফেলেছে, আর সেই কাটা চুলগুলো উঠানের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমরা যখন উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই চুলগুলো দেখলাম, আমাদের মুখ থেকে অজান্তেই ভয়ার্থ এক চিৎকার বেরিয়ে এলো। কারণ চুলগুলো এমন এক নকশায় সাজানো ছিল যা কোনো মানুষের পক্ষে সাজানো সম্ভব নয়। তার চেহারা তখন এতটাই বিভৎস এবং রোমহর্ষক লাগছিল যে তাকে আর আমাদের নিজেদের মেয়ে বলেই মনে হচ্ছিল না। সে এক নাগাড়ে চিৎকার করছিল, অট্ট হাসি হাসছিল, আর অদ্ভুত ভাষায় গালিগালাজ করছিল। আমাদের এই বিপদের কথা সম্পূর্ণ গ্রাম জুড়ে ছড়িয়ে গেল। গ্রামের মানুষজন যখন তাকে দেখতে আমাদের বাড়িতে এলো, তারা তার ওই বিভৎস চেহারা আর চোখের ওই অমানবিক দৃষ্টি দেখে ভয়ে উল্টো দিকে দৌড় দিল। গ্রামের মোড়ল একজন স্থানীয় কবিরাজকে ডেকে এনেছিলেন। কবিরাজ যখন বাড়ির উঠোনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করলো, মেয়েটা ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ভাষায় গালিগালাজ করতে শুরু করলো যা আমরা কখনো শুনিনি। সে কবিরাজের অতীত জীবনের এমন সব গোপন পাপের কথা সবার সামনে উন্মুক্ত করে চিৎকার করতে লাগলো, যা শুনে কবিরাজ নিজেই ভয়ে আর লজ্জায় সেখান থেকে ছুটে পালিয়ে গেল। যার সময় বলে গেল, তোমাকে মাইয়ার উপরে কোনো সাধারণ ভূত ভর করে নাই, এর উপরে ভয়ঙ্কর ডাকিনী ডাইনি পিশাচের নজর। এই মেয়ে হয় তোমাদের খুন করবো, নাহলে নিজের গলা কাটটা মরবো। আমি তোমার সাথে আর নাই, আমি এনতে গেলাম। হুজুর, সে যখনই কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে দেখে তখনই সে উন্মত্তের মতো শোরগোল করে। সে হিংস্র পশুর মতো চিৎকার করে। মাঝে মধ্যে রাত গভীর হলে সে সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে যায়। একদিন রাতে সে আমাদের উঠোনের সেই বিশাল পুরনো গাছটার মগডালে গিয়ে উঠেছিল। বিশ্বাস করুন, ওই গাছটা এতটাই উঁচু আর মসৃণ যে গ্রামের সবচেয়ে দক্ষ ছেলেটাও সেখানে উঠতে পারবে না। আমার মেয়ে জীবনে কোনোদিন একটা গাছেও চড়েনি, কিন্তু সেই রাতে যখন আমরা তার অদ্ভুত গোঙানির শব্দ শুনতে বাহিরে আসি, দেখি সে ওই বিশাল গাছের একেবারে মগডালে উল্টো হয়ে বাদুড়ের মতো ঝুলছে। আর সেখান থেকে সে পাগলের মতো গাছের পাতা ছেড়ে নিচে ফেলছে, আর ওই পাতাগুলো রক্তের মতো লাল রঙের অদ্ভুত। আমরা নিচ থেকে কাঁদতে কাঁদতে নেমে আসার জন্য তাকে মিনতি করতে লাগলাম, কিন্তু সে উপর থেকে ভয়ানক গলায় চিৎকার করে বলছিল, আমি একা না, আমার সাথে ওরাও আছে। আমরা দুইজন মিল্লা এই গাছের উপরে বসে রয়েছি, তোমরা আমার নিতে পারবা না। অথচ হুজুর, আমরা সেখানে তাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এইসব ভয়ঙ্কর কাণ্ড দেখার পর আমরা বাধ্য হয়ে তাকে মোটা দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখতে শুরু করি, কারণ দড়ি খুলে দিলেই সে চরম ধ্বংসাত্মক হয়ে ওঠে। কখনো নিজের শরীর কামড়ে রক্তাক্ত করে, কখনো বাড়ির আসবাবপত্র থালা বাসন ভেঙে চুরমার করে দেয়। একদিন রাতে সে দড়ি ছেড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। হুজুর, সে এমন এক গতিতে দৌড়াচ্ছিল যেন সে বাতাসে ভেসে চলেছে। তার দৌড়ানোর ভঙ্গি মানুষের মতো ছিল না, তার হাত পা যেন উল্টে বেঁকে গিয়েছিল, ঠিক মাকড়সার মতো। আমার ছেলে মোটর সাইকেল নিয়ে তার পেছনে ধাওয়া করলো, কিন্তু সে মোটর সাইকেলের থেকেও দ্রুত গতিতে যেন ছুটছিল। অবশেষে গ্রামের একদম শেষ সীমানায় গুরুস্থানের কাছে গিয়ে তাকে কয়েকজন মিলে জোর করে ধরে নিয়ে আসা হয়। আমরা খুব ভালো মতোই জানি সে এখন আর নিজের জ্ঞানেই নেই। এখন সে সারাক্ষণ শুধু একটা কথাই বিড়বিড় করে বলে, আমি আমার নিজের ঘাড় মুটকায় ফেলাম, নিজের গলা ছিঁড়া ফেলাম। তোরা যখন সকালে ঘুম থেকে উঠবি, দেখবি আমার কাটা মাথা পড়ে রইছে, খুব মজা লাগবো না দেখতে। আর আমার ধরটা অন্য জায়গায়, কেমন মজা হইব বল? হুজুর, নিজের জন্মদাতা পিতা হয়ে মেয়ের মুখে এসব কথা শুনে আমাদের গায়ের পশম যেন দাঁড়িয়ে যায়। ভয়ে আমাদের দম বন্ধ হয়ে আসে। আরেকটা ভয়ের ব্যাপার হলো, সে যখন কাঁদে বা কথা বলে তখন তার আওয়াজ মাঝে মাঝে বদলে যায়। কখনো তার গলা থেকে হুবহু বিড়ালের মতো তীক্ষ্ণ কান্নার আওয়াজ বের হয়, আবার কখনো তার গলা থেকে এমন কর্কশ এবং ভারী আওয়াজ বের হয় যেন শতবর্ষী কোনো বুড়ি কথা বলছে। এটা কোনো মানুষের গলাই হতে পারে না। শুধু তাই নয়, গত রাতে সে আমার মৃত মায়ের গলায় হুবহু কথা বলতে শুরু করে। সে অবিকল আমার মায়ের কণ্ঠস্বর নকল করে আমাকে নাম ধরে ডাকছিল যেন তাকে মুক্ত করে দেওয়া হয়। নিজের মৃত মায়ের গলা নিজের মেয়ের মুখ থেকে শুনে আমার বুকটা যেন কেঁপে উঠেছে। সে সারাক্ষণ অন্ধকারে থাকতে চায়। সে চিৎকার করে বলে, আলো জ্বালাবি না, একদম আলো জ্বালাবি না। আলো জ্বালাইলে ওই আমার সামনে এসে দাঁড়ায়, ওরে অন্ধকারে থাকতে দে,
ওর চেহারা দেখলে আমার নিজেরই ভয় লাগে। আর হুজুর, সব থেকে আতঙ্কের কথা কি জানেন? আমরা যদি ঘরের বাতি জ্বালিয়েও রাখি, কিছুক্ষণ পরে কোনো এক অদৃশ্য শক্তিতে সেই বাতি নিজে থেকেই নিভে যায়। ঘরের সুইচ বোর্ড দরজার কাছে, আর সে থাকে একদম মাঝখানে খাটের সাথে আষ্টে পিষ্টে বাঁধা। তার পক্ষে কোনোভাবেই সুইচটা নেভানো সম্ভব নয়। দয়া করে আমার মেয়েটাকে সাহায্য করুন, আমাদের মেয়েটাকে বাঁচান, নয়তো ওই শয়তানটা তাকে খুব শীঘ্রই মেরে ফেলবে। হুজুর, আমাদেরকে সাহায্য করুন দয়া করে। শাহ সাহেব অত্যন্ত মনোযোগ এবং গাম্ভীর্যের সাথে ওনাদের সেই দীর্ঘ এবং ভয়ানক বিবরণগুলি শুনলেন। ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল গভীর। শাহ সাহেব একটু চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যা বর্ণনা করলেন তাতে আমি বুঝতে পারছি এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর আর বিপজ্জনক। আপনাদের মেয়ের উপরে যে অশুভ সত্তাটি ভর করছে সেটা কোনো সাধারণ জিন না। মনে হয় এটা অত্যন্ত শক্তিশালী এবং রক্তাপিপাসু মাখলুক। আমাকে আগে বিশেষ কিছু আমল করতে হবে, পড়াশোনা করতে হবে, ওয়াজিফা করতে হইব, ইস্তেখারা করা লাগবে জানার জন্য যে এটা কি। এই বলে শাহ সাহেব ওনার চোখ বন্ধ করে মেয়েটার নাম, মা বাবার নাম সবকিছু জেনে গভীর ধ্যানে মগ্ন হলেন এবং উনি নিজের ঘরে গিয়ে ইস্তেখারা নামাজ পড়ে আসলেন। বেশ কিছুক্ষণ পরে এসে তিনি চোখ মুখ খুলে অত্যন্ত ভারী গলায় বললেন, আমার পড়াশোনায় থেকে আমি যা জানতে পারলাম তা আপনার জন্য মোটেও সুখকর নয়। আপনার মেয়ের উপরে একটা মহিলা জিনের আসর হয়েছে। এই ভয়ঙ্কর সত্তাগুলা যখন কোনো মানুষের উপরে ভর করে তখন তারা তাকে এমনভাবে চরম শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে ফেলায় দেয়। এই সত্তার মূল উদ্দেশ্য হইল মানুষের আত্মারে ধ্বংস করা। এরা মানুষের মস্তিষ্কে এমনভাবে বিভ্রম আর প্ররোচনা সৃষ্টি করে, আক্রান্ত ব্যক্তি একসময় বাধ্য হয়ে নিজেই আত্মহত্যা করে। আমি নিশ্চিত আপনার মেয়ের চোখ এখন সারাক্ষণ টকটকে লাল হয়ে থাকে, তাই না? মেয়েটির বাবা ভয়ে কাঁদতে কাঁদতে সম্মতি জানিয়ে বললেন, জি হুজুর, হ্যাঁ একদম ঠিক বলছেন। তার চোখ দুটো সারাক্ষণ আগুনের মতো লাল হয়ে থাকে, আর তার চেহারা এতটাই বিভৎস হয়ে গেছে যে তার দিকে তাকানোই যায় না। হুজুর, আমাদের গ্রামের লোকজন তো এও বলেছে রাতের বেলা নাকি আমাদের বাড়ির সেই পুরাতন গাছটার নিচে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, অথচ আমরা তো নিজের হাতে তাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছি। আমরা কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, এটা কিভাবে সম্ভব? শাহ সাহেব গভীরভাবে মাথা নেড়ে বললেন, এটাই স্বাভাবিক। এই জিন মায়াবী আর ধোঁকাবাজ। আপনার মেয়ে যা যা দেখতে পাইতেছে সেগুলা কোনোটাই বাস্তব না, কিন্তু মনের ভুলো না। সে আসলেই ওই শয়তান পিশাচিনীর দেখতে পায়। এই সমস্যার সমাধানের জন্য স্বয়ং আপনাদের সাথে আমার ওই গ্রামে যাইতে হবে, যেখানে গিয়ে সরাসরি এই সত্তার সাথে মোকাবেলা করতে হইব, আমল করতে হইব, অথবা আপনাদের মেয়েকে এইখানে নিয়ে আসতে হবে। কোনটা করবেন? মেয়েটির বাবা চরম হতাশায় বললেন, হুজুর, এই অবস্থায় তাকে এত দূরে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। তার শরীরে এখন যে অতি দানবীয় শক্তি ভর করেছে তাতে আমরা তিনজন জোয়ান মানুষ মিলেও তাকে 1 ইঞ্চিও সরাতে পারবো না। সে আমাদের আছাড়ে অনেক দূরে ফেলে দেয়, আর তাছাড়া ওকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সেই শয়তানি শক্তি আমাদের অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি করে বসবে। জানি না হুজুর, আপনার অনেক মেহেরবানি হবে যদি আপনি নিজে দয়া করে আমাদের সাথে একটু আমাদের গ্রামে চলেন। আপনি ছাড়া আমাদের কোনো ভরসাই নেই। শাহ সাহেব ওনাদের অসহায়ত্ব বুঝতে পারলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, আপনারা যখন এত করে বলতেছেন আমি আপনাদের সাথে আপনাদের গ্রামে যাব, এবং ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং হুকুমে ওই শয়তানকে আপনার মেয়ের শরীর থেকে চিরতরে বিদায় করব আমি, ইনশাল্লাহ, আমিন। আসলাম নানা ওনার বর্ণনায় জানান, এরপরে শাহ সাহেব নানাকে নিয়ে এবং শাহ সাহেবের আরো কয়েকজন বিশ্বস্ত আলিম মিলে প্রয়োজনীয় কিছু আধ্যাত্মিক সরঞ্জাম নিয়ে ওই গ্রামবাসীর সাথে রওনা হলেন। গ্রামটি শহর থেকে বেশ দূরে এবং অত্যন্ত দুর্গম একটি এলাকায় ছিল। বাসে করে 2-3 ঘন্টা টানা সফর করার পর ওনারা সেই পুরনো অনুন্নত গ্রামের কাছে পৌঁছে গেলেন। কোন রকমের বিদ্যুৎ তখন সেই গ্রামে চালু হয়েছে।
ওনারা যখন ওই লোকগুলোর বাড়ির কাছাকাছি পৌঁছালেন তখন দেখলেন বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, লোকালয় থেকে অনেকটাই বিচ্ছিন্ন। শাহ সাহেব যখন বাড়ির মূল দরজা খুলে ভেতরে উঠোনে পা রাখলেন, ঠিক সেই মুহূর্তে এক হাড় হিম করা ঘটনা ঘটল। শাহ সাহেবের পা মাটি স্পর্শ করার আগেই যে অন্ধকার ঘরটিতে মেয়েটা বাঁধা ছিল সেখান থেকে এক বিকট অমানবিক চিৎকার ভেসে এলো। মেয়েটি পাগলের মতো শোরগোল করতে শুরু করলো। সে এমন সব ভয়ঙ্কর তীক্ষ্ণ আর্তনাদ করতে লাগলো যেন উপস্থিত সবার কানে পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। আসলাম নানা বলেন, বিশ্বাস কর দাদা ভাইরা, ওই গলা কোনো মানুষের গলা হইতে পারে না। মনে হইতেছিল অতিকায় বন্য কোনো পশুরে জ্যান্ত জবাই করা হইতেছে। সে এমন ভাবে চিৎকার করতেছিল যেন গরু জবাই করার সময় যেরকম আওয়াজ বের হয়। সম্পূর্ণ বাড়ির যে কি অবস্থা ছিল দাদু ভাইয়েরা তাদের বোঝাইতে পারবো না। মেয়েটির মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তখন উঠোনের এক কোণে জড়সড় হয়ে ভয়ে থরথর করে কাঁপছিলেন। ওনারা শাহ সাহেবের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আপনারা আসার প্রায় 1 ঘন্টা আগের থেকে ও এরকম করতেছে। আমরা দরজা ধাক্কা দিলেও শান্ত হয় না। একটু আগে গ্রামের মানুষের চিৎকার শুনে ভয় পাইতেছে। তারা বলতেছিল দ্রুত কোনো হুজুর বা ওঝা ডাকতে। আর এই আওয়াজ শুনে গ্রামের মানুষ এখন চরম আতঙ্কে। আমরা ভয়ে ঘরের ভেতরেও যেতে পারতেছি না। এই খোলা আকাশের নিচে রাতের বেলা বসে রইছি। শাহ সাহেব বললেন, আপনারা ভয় পান না কেউ। আল্লাহ পাক মহান, তিনি নিশ্চয়ই রহম করবেন। মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কোনো বিপদে ফেলেন বা রোগ দেন, তবে সেই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও একমাত্র তার। এরপর শাহ সাহেব সবাইকে নির্দেশ দিলেন, আমি বলার আগ পর্যন্ত ঘরের আশেপাশে কেউ আসবেন না। ঘরের দরজা এখন যেমন বাইরে থেকে বন্ধ তেমনি থাকবে। কেউ যেন ভুলেও উকি দেওয়ার চেষ্টা না করে। শাহ সাহেব অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে অন্ধকার ঘরের দরজার দিকে গিয়ে মাটিতে ভেতরে গিয়ে বসে পড়লেন। তিনি চোখ বন্ধ করে অত্যন্ত একাগ্রতার সাথে কিছু শক্তিশালী আয়াত এবং দোয়া পড়তে লাগলেন। শাহ সাহেব যখনই দোয়া পড়া শুরু করলেন, ঘরের ভেতর থেকে এক নারকীয় তাণ্ডবের শব্দ ভেসে আসতে লাগলো। এর কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে একটি মেয়ে সজোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এবার আর সেই বন্য পশুর আওয়াজ নয়, সে একেবারে তার নিজের স্বাভাবিক করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে মা বাবাকে ডাকতে লাগলো এবং আর্তনাদ করে বলতে লাগলো, আব্বা, আম্মা, আমারে বাঁচাও। তোমরা আমারে বন্ধ করে রাখছো কেন? দরজাটা খোলো না, আমারে বাঁচাও। এই লোকটা আমারে পুরাই মারবো। ওর আয়াত আর মন্ত্রের জাল আমারে আগুনের মতো পুরাই মারবো। আমারে বাঁচাও। মেয়েটির নিজের গলায় এই করুণ আর্তনাদ শুনে মা বাবা ডুকরে কেঁদে উঠলেন। ওনারা দরজায় গিয়ে জোরে ধাক্কা দিতে চাইলেন, কিন্তু শাহ সাহেব ওনাদের হাত তুলে কঠোরভাবে নির্দেশ করলেন, খবরদার, 1 পাও সামনে আগেবেন না। এটা আপনাদের মেয়ে না, এটা ধোঁকা। সে আপনাদের মেয়ের স্বর নকল কইরা আপনাদের আবেগ নিয়ে খেলে যেন আপনারা দরজা খুলে দেন। আপনাদের মেয়ে এখন সম্পূর্ণ অচেতন অবস্থায়, এই ভুল করবেন না। শাহ সাহেবের সতর্কবাণীর পরে উনি আবার ধ্যানে মগ্ন হলেন এবং উচ্চস্বরে কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন। বেশ কিছুক্ষণ একটানা পড়ার পর শাহ সাহেব প্যাকেট থেকে একটা বিশেষ মন্ত্রপুত তাবিজ বের করলেন। তিনি বন্ধ দরজার ঠিক সামনে দাঁড়িয়ে ওই তাবিজটিতে আগুন ধরিয়ে দিলেন। তাবিজটি পড়তে শুরু করার সাথে সাথে শাহ সাহেব অত্যন্ত গভীর এবং উচ্চস্বরে সেই মেয়েটির নাম ধরে ডাকলেন। প্রথমবার ডাকলেন, ভেতর থেকে কোনো সাড়া নেই, চারদিকে নীরবতা। তিনি দ্বিতীয়বার নাম ধরে ডাকলেন, এবারও কোনো উত্তর নেই। কিন্তু যখন তিনি তৃতীয়বার অত্যন্ত জোর গলায় নাম ধরে ডাকলেন, তখন ভেতর থেকে ওই মেয়েটি অন্য একটি অদ্ভুত অপরিচিত নাম উচ্চারণ করে সাড়া দিল। মনে হলো ওই শয়তানটি তখন পুরোপুরি মেয়ের শরীরের উপরে নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এবং সে নিজের নাম বলল। শাহ সাহেব বুঝতে পারলেন যে সত্তাটি সহজে হার মানবে না। তিনি ওনার আমলের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। তিনি আবারও কিছু শক্তিশালী ধোঁয়া পড়ে দ্বিতীয় একটি তাবিজে আগুন ধরিয়ে দিলেন।
দ্বিতীয় তাবিজটি পড়ার সাথে সাথেই ভেতর থেকে মেয়েটির বিকট গলার চিৎকার শোনা গেল। সে আবার তার নিজের গলায় বলতে লাগলো, আমারে বাঁচাও, আমার চোখের সামনে ওই ভয়ঙ্কর ডাইনি দাঁড়ায় আছে, মুখটা আগুনে ঝলসানো, ওইটা বৃষ্টির রাতে আমাকে ধরছিল, আমারে পুরাই দিব, আমারে বাঁচাও। এবার শাহ সাহেব মেয়েটির বাবাকে ইশারা করলেন। এইবার সময় হয়েছে, আপনি ভেতরে আসেন, দরজার তালা খুলেন। মেয়েটির বাবা কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে দরজার তালা খুলে দিলেন। তালা খুলতেই শাহ সাহেব ওনাকে দ্রুত পেছনে সরে যেতে বললেন। শাহ সাহেব নিজে দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে আয়াত পড়ছিলেন এবং নিজের চারদিকে ওই মেয়েটির বাবার চারদিকে একটি অদৃশ্য সুরক্ষা বেষ্টনী তৈরি করে দিলেন। এরপর তিনি মেয়েটির বাবাকে বললেন, এবার আমার ঠিক পিছনে পিছনে ঘরে আসেন, মনে রাখবেন যাই ঘটুক আমার বেষ্টনীর এক পাও বাইরে পা ফালাবেন না। শাহ সাহেব এবং মেয়েটির বাবা তখন অত্যন্ত সাবধানে ওই অন্ধকার ঘরের ভেতরে পা রাখলেন। তখন সেখানকার দৃশ্য দেখে ওনাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের ভেতরে এক পচা উৎকট দুর্গন্ধ, যেন কোনো পুরাতন কবর লাশ বের হয়েছে। ওনারা দেখলেন খাটের উপরে সম্পূর্ণ অচেতন এবং অসাড় হয়ে অবস্থায় পড়ে আছে মেয়েটি। কিন্তু সব থেকে ভয়ানক বিষয় হল মেয়েটির খাটের চারপাশের মেঝেতে অসংখ্য পশুর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হাড়গুলো কোনো সাধারণ নিয়মে পড়ে নেই, বরং একটি নকশার আকার ধারণ করেছে। অথচ মেয়েটির পরিবারের লোক স্পষ্ট জানিয়েছিল তারা তাকে শুধু রুটি খেতে দিত, হাড়গোড় জাতীয় কোনো মাংসর জিনিস খেতে দিত না। তাহলে এই বন্ধ ঘরের ভেতরে এত পশুর হাড় এলো কোথা থেকে? শুধু হাড়ি নয়, মেঝের বেশ কয়েক জায়গায় তাজা রক্তের ছোপ ছোপ দাগ এবং ফোঁটা পড়েছিল। রক্তগুলো তখনও শুকায়নি। শাহ সাহেব গম্ভীর গলায় বললেন, আমারে এখন এই ঘরের ভেতরে একটা বেষ্টনী তৈরি করতে হইব, কারণ এই অভিশপ্ত জিনিস এখন এই ঘরের ভেতর থেকে বাইর হয় নাই, সেইখানেই আমাদের চারপাশেই আছে। আপনারা কেউ কোনো অবস্থাতেই আমার আঁকা গুন্ডির বাইরে যাবেন না। শাহ সাহেব মাটিতে কিছু পরে একটি বৃত্তাকার হিসার তৈরি করলেন। তিনি মেয়েটির বাবাকে সেই বৃত্তের এক পাশে সাবধান করে বসিয়ে দিলেন এবং নিজে বৃত্তের অন্য পাশে বসে পড়লেন। আসলাম খান আমাদেরকে জানান, শাহ সাহেব যখন চোখ বন্ধ করে ওনার মনোযোগের সাথে শক্তিশালী আমল পড়া চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে। খাটের উপরে অচেতন পড়ে থাকে মেয়েটি হঠাৎ করে কোনো ভর ছাড়াই যেন এক অদৃশ্য সুতোর টানে সোজা হয়ে মাটিতে বসে পড়ে। তার ঘাটটা অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে যায় এবং শাহ সাহেবের দিকে ঘুরে যায়। তার চোখ দুটো উন্মুক্ত, কিন্তু সেই চোখের মণি বলে কিছু ছিল না। পুরো চোখ যেন দুটোই মৃত মানুষের মতো ঘোলাটে সাদা রঙের হয়ে গিয়েছিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক চরম নরকীয় ভয়ঙ্কর হাসি। সে শাহ সাহেবের দিকে ক্রমাগত তাকিয়ে খ্যাক খ্যাক করে অশুভ অট্ট হাসি আসতে লাগলো। মেয়েটির গলা চিরে তখন এক প্রাচীন অদ্ভুত ভাষা বের হলো। সে শাহ সাহেবকে উদ্দেশ্য করে অত্যন্ত কর্কশ গলায় বলতে লাগলো, তুই আমার আটকেবি, তুই আমার আটকেতে পারবি না। আমি আর আত্মা নিয়ে যাব। আমি অনেক যুগ ধরে অন্ধকারের তৃষ্ণায় আছি। শাহ সাহেব এই ভয়ঙ্কর দৃশ্য এবং কথা শুনে একটুও বিচলিত হলেন না। তিনি
ওনার আমলের গতি বাড়িয়ে দিলেন। জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। ওনার পড়ার প্রভাবে হঠাৎ করে এই ঘরটা অন্ধকারে অদ্ভুত ধোঁয়াটে পরিবেশের সৃষ্টি করলো। মনে হলো যেন কোনো অদৃশ্য আগুন জ্বলছে আর ধোঁয়ায় চারপাশ ভরে যাচ্ছে। এই ধোঁয়া সৃষ্টি হওয়ার পর মুহূর্তেই হাসতে থাকা মেয়েটা চরম যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে লাগলো। সে এমন ছটফট করতে লাগলো যেন তাকে জীবন্ত আগুনে পোড়ানো হচ্ছে। আসলাম নানা বলেন, মেয়েটির শরীরে তখন এতটাই আড়ষ্ট এবং শক্ত কিছু একটার ভর হয়েছিল যেন সে রক্ত মাংসের মানুষ নয়, কাঠের তৈরি কোনো পুতুল। সে ওই শক্ত শরীর নিয়ে ঘাটের উপরে শূন্যে যেন ভেসেছিল। শাহ সাহেব মেয়েটির বাবাকে ইশারা করে বললেন, আমি যে তাবিজগুলো দিছি দ্রুত ওর পায়ের কাছে গিয়ে জ্বালায় দেন। মেয়েটির বাবা কাঁপতে কাঁপতে প্রথম তাবিজটি জ্বালালেন। তাবিজটি পড়ার সাথে সাথে মেয়েটির লাফালাফি কিছুটা কমে গেল। এরপর দ্বিতীয় তাবিজ চালানো হলো। এবার মেয়েটির শরীর কিছুটা শিথিল হতে স্টার্ট করলো। এরপর যখন তৃতীয় এবং সর্বশেষ তাবিজ চালানো হলো তখন মেয়েটির শরীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল এবং সে ফুপিয়ে ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে অত্যন্ত দুর্বল এবং ক্ষীণস্বরে বলতে লাগলো, আমাকে এইখান থেকে উঠাও, আমি আর পারতেছি না। তার শরীর তখন এতটাই দুর্বল আর নিস্তেজ হয়ে পড়েছিল যে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। তাকে দেখলে মনে হচ্ছিল যেন কোনো কঙ্কালসার মৃতদেহ পড়ে আছে। তার বাবা তাকে অনেক কষ্টে ধরে বসালেন। বসার পর সে তার বাবার বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে বলতে লাগলো, আপু, আমারে এইখান থেকে নিয়ে যাও, ও আমারে খুব মারে, অনেক কষ্ট দেয়, চেহারাটা খুব খারাপ, ও সারাক্ষণ আমার চোখের সামনে দাঁড়ায় থাকে, আমি আর পারতেছি না। শাহ সাহেব মেয়েটির মাথায় হাত রেখে অত্যন্ত স্নেহের সাথে বললেন, আম্মা জান, ভয় পায়েন না, আল্লাহ পাক মহান, সব ঠিক করে দিবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এরপর শাহ সাহেব মেয়েটির বাবাকে বললেন, ওরে আর এখানে বাইরে রাখার দরকার নাই, ওর বাঁধনগুলো খুলে দেন এবং দ্রুত এই ঘর থেকে বাইরে খোলা আকাশের নিচে নিয়ে যান। মেয়েটিকে ধরাধরি করে সেই অন্ধকার ঘর থেকে বাইরে উঠোনে আনা হলো খোলা আকাশের নিচে। তখন আরেক অদ্ভুত কাণ্ড ঘটল। মেয়েটি উঠোনে বসার কয়েক মুহূর্তের মধ্যেই কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে অসংখ্য কালো কাক এসে সেই বাড়ির উঠোন এবং চাল সব জায়গায় জড়ো হয়ে গেল। কাকগুলো হঠাৎ করে ছোঁ মেরে নিচে নেমে এসে পরিবারের সদস্যদের আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু শাহ সাহেবের তৈরি করা সুরক্ষা বলয়ের জন্য ভেতরে ঢুকতে পারছিল না। মেয়েটি ওই কাকগুলোকে দেখে বারবার চরম আতঙ্কে চিৎকার করে উঠছিল। শাহ সাহেব খেয়াল করে দেখলেন প্রতিটি কাকের চোখ অস্বাভাবিকভাবে লাল রঙের। শাহ সাহেব বুঝতে পারলেন এগুলো কোনো সাধারণ কাক নয়, ওই শয়তানের মায়াজাল বা অনুচর। তিনি এক মুহূর্ত দেরি না করে বাতাসে হাত নেড়ে কিছু শব্দ উচ্চারণ করে আয়াত পড়ে শূন্যে একটি বেষ্টনী তৈরি করলেন। শাহ সাহেবের এই আধ্যাত্মিক আঘাতের সাথে সাথে ওই হাজার হাজার লাল চোখের কাক চোখের পলকে যেন হারিয়ে গেল। এরপর শাহ সাহেব ওই মেয়েটির চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করেন। তিনি মেয়েটির বাবাকে কয়েকটি বিশেষ তাবিজ দিয়ে বলেন, এই তাবিজগুলা আপনার মেয়ের মাথার ছায়ের পাশে দিয়ে 7 বার ঘোরান। 7 বার ঘোরানি হইলে এগুলোর পায়ের কাছে মাটিতে রেখে আগুন ধরায় পুইড়া দেন। মেয়েটির বাবা শাহ সাহেবের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। তিনি তাবিজগুলো মেয়ের মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে মাটিতে রেখে যেই না আগুন ধরালেন, মেয়েটির সাথে সাথে 2 কান 2 হাত শক্ত করে ধরে তীক্ষ্ণ স্বরে চিৎকার করতে লাগলো। সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলতে লাগলো, আমার কানের ভেতরে অনেক জোরে আওয়াজ হইতেছে, কে যেন কানের ভেতরে চরম চিল্লাইতেছে, আমার মাথা ফাইটে যাবে। শাহ সাহেব অত্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। যখন তৃতীয় তাবিজটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল, মেয়েটি তখন পুরোপুরি শান্ত এবং স্বাভাবিক হয়ে গেল। তার চোখ মুখের সেই ভাবটা চিরতরে কেটে গেল। শাহ সাহেব তখন নিজের পকেট থেকে অত্যন্ত শক্তিশালী একটি সুরক্ষা তাবিজ বের করে মেয়েটির গলায় পরিয়ে দিলেন। তিনি মেয়েটির পরিবারকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের মেয়ের উপরে যে জিনের আসর ছিল সেটা আপনাদের এই বাড়ির বা এই গ্রামের ছিল না, ও সম্পূর্ণ বাহিরের একটা মাতলুক। বৃষ্টির রাতে যখন ভয়ঙ্কর ঝড় তুফান, তখন এই শয়তান এই পথ ধরে যাইতেছিল। সে আপনাদের ওই ছাদের সিঁড়ির কাছে আশ্রয় নিয়েছিল। ঠিক সেই সময় আপনার মেয়ে একা অন্ধকারে সেখানে যায়। সে যখন আপনার মেয়ের একা দেখতে পায়, তখন সে তার শরীর আর আত্মার উপরে দখল নেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের সত্যি বলতেছি, যদি আপনারা আপনাদের মেয়েকে ওই অন্ধকারে দড়ি দিয়ে বাইরে না রাখতেন, তবে এতদিনে সে আত্মহত্যা করত বা আপনাদের কাউরে খুন করত।
এরপর শাহ সাহেব সেই অন্ধকার ঘরের দিকে ইশারা করে বললেন, যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন সব থেকে বড় বিপদের সময়টা কেটে গেছে। এবার আপনাদের একটা কাজ করতে হইব। এই ঘরের ভেতরে মেঝের উপরে যে সমস্ত হাড়গোড় আছে সেগুলো খুব সাবধানে সংগ্রহ করতে হইব। তারপর একটা নতুন কুসকুসে কালো কাপড়ে সেগুলো একসাথে পুটলি করতে হইব। সেই পুটলি আমার চোখের সামনে আগুন জ্বালায় পুড়ে ছাই করতে হইব। শাহ সাহেবের নির্দেশ অনুযায়ী মেয়েটির বাবা এবং ভাই ঘরের ভেতর থেকে অত্যন্ত সাবধানে সেই বিভৎস হাড়গুলো একত্র করে একটি কাপড়ে বাঁধলেন। এরপর সেই পুটলিটাকে বাড়ির ভেতরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দিলেন। নানা বলেছিলেন, সব থেকে ভয়ানক ব্যাপার কি জানোস দাদা ভাইয়েরা, যখন আগুন জ্বলতেছিল তখন আমরা সবাই স্পষ্ট শুনতে পেতেছিলাম ওই আগুনের ভিতর থেকে যেন চরম যন্ত্রণায় আকাশ বাতাস বিদীর্ণ করে কেউ চিল্লাইতেছে। সে কি একরকম অভিজ্ঞতা তোদের বইলা বুঝত। হুজুর, আমার নিজেরই বিশ্বাস হইতেছে না যে ওই দিনগুলো আমি আমার বাবা মায়ের সাথে কিরকম আচরণ করছি। আমার নিজের শরীরের উপরে আমার কোনো কন্ট্রোল ছিল না। এরপর শাহ সাহেব মেয়েটিকে অত্যন্ত যত্ন সহকারে শেষবারের মতো ঝাড়ফুঁক করলেন এবং কিছু পবিত্র পানি পান করিয়ে দিলেন। তখন মেয়েটির বাবা এবং ভাই শাহ সাহেবকে একটি অদ্ভুত কথা জানালেন। ওনারা বললেন, হুজুর, আপনি যেদিন থেকে ওই ডাইনিকে তাড়াই দিয়ে আসছেন সেই দিন থেকে প্রত্যেক রাতে একদম ঘড়ির কাঁটা ধরে আমাদের বাড়ির সদর দরজায় কে যেন প্রচন্ড জোরে আঘাত করে বা ধাক্কা দেয়। মনে হয় যেন কেউ দরজা ভেঙে ভেতরে ঢুকবে। আর আপনি নিষেধ করেছিলেন বলে আমরা মেয়েকেও ঘরের বাইরে বেরোতে দিইনি আর দরজাও খুলিনি। শাহ সাহেব মুচকি এসে বললেন, আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। ওই দরজায় ধাক্কা দেওয়ার কারণ ছিল একটাই, ওই শয়তান বাইরে থেকে চেষ্টা করতেছিল ভেতরে ঢোকার। সে আপনাদের মেয়ের গলায় কথা বলতো ধোকা দিতে। আমি মেয়েটাকে বাইরে বের করতে নিষেধ করছিলাম, কারণ সে বাইরে গেলেই ওই শয়তান আবার তার উপর আক্রমণ করত। কিন্তু আপনি যেহেতু দরজা খুলেন নাই এবং মেয়েটারে বাইরে পাঠান নাই, তাই সে ব্যর্থ হয়েছে। এখন থেকে আপনাদের দরজায় আর কেউ ধাক্কা দিব না। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, এই মেয়েকে কখনোই রাতের বেলা একা ছাদের উপরে যাইতে দিবেন না বা উঠানে যেতে দিবেন না। চেষ্টা করবেন সে যেন কখনোই একা একা ছাদে বাইরে না যায়, রাতের বেলা কোথাও না যায়। তাহলে এমন হইতে পারে অন্য কোনো অশুভ শক্তি আবারও তার উপরে ভর করতে পারে। সাবধান থাকাটাই জরুরি। এই ছিল আসলাম নানার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া এক হাড় হিম করা ঘটনা। কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং যদি ভালো না লাগে তবে আমাকে ক্ষমা করবেন আপনারা। রাসেল ভাইকে অসম্ভব ধন্যবাদ এই ঘটনাটা শেয়ার করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে আসার প্রয়াস জ্ঞাপন করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালোই আছেন অচিনপুরে, কিন্তু এই মুহূর্তে বিদায় নিতে হবে আমাদের। কথা হবে আবারও খুব দ্রুত। আপনারা ভালো থাকবেন আশা করি, এবং আজকের এই এপিসোডটা যদি ভালো লাগে অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করবেন বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে, আপনজনের সাথে। আমরা বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি অচিনপুরে থাকুন। আল্লাহ হাফেজ।